আমরা ক্লাস 11-এর খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, খুব সহজ, খুব ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার স্টার্ট করব। দ্যাট ইজ অ্যাটমিক স্ট্রাকচার, অর্থাৎ পরমাণুর গঠন। তোমরা এর আগে পরমাণুর গঠন পড়েছো বা অ্যাটমিক স্ট্রাকচার সম্পর্কে তোমরা সবাই পড়েছো, কিন্তু সেই পড়াটা ভুল আমি এটা বলবো না, সেই পড়াটা আমি বলবো অপর্যাপ্ত, ইনসাফিসিয়েন্ট। অ্যাটমিক স্ট্রাকচার সম্পর্কে অ্যাকচুয়ালি আমি তোমাদের এখন যেটা পড়াবো এর পরে গিয়ে যদি তোমরা আরো ডিটেলস পড়ো, তখন মনে হবে যে আজকে আমি বা ক্লাস 11-এর চ্যাপ্টারে তোমাদের যতটা আছে সেটা আমি তোমাদের যা পড়াচ্ছি সেটুকু অপর্যাপ্ত। কারণ অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণুর গঠন এটা হয়তো খুব সংক্ষেপে, খুব সহজে আমার মুখ থেকে বেরিয়ে যাচ্ছে, আমি বলে দিচ্ছি, বাট প্র্যাকটিক্যালি অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণুর গঠন কিন্তু একটা বিশাল বড় জায়গা, একটা অনেক মানে বিস্তৃত পোর্শন আমাদের আমাদের কেমিস্ট্রিতে। এবং আমাদের কেমিস্ট্রিতে যদি বেসিক জায়গাগুলোকে বুঝতে হয়, যদি বেসিক জায়গাগুলো সম্পর্কে ডিটেইলসটা জানতে হয়, তাহলে সবার প্রথম আমাদের যেটা জানা দরকার দ্যাট ইজ অ্যাটমিক স্ট্রাকচার অথবা পরমাণুর গঠন। আমাদের ক্লাস 11-এর সিলেবাসের যে থিওরি পোর্শন, সেই থিওরি পার্ট অর্থাৎ 70 আউট অফ 70 মার্কস একটা মানে সার্টেন নাম্বার অফ কোয়েশ্চেন আমরা অ্যাটমিক স্ট্রাকচার থেকে পাবো, যে কোয়েশ্চেনগুলো কিন্তু খুব সহজ। তো দেখো, অ্যাটমিক স্ট্রাকচার বা পরমাণুর গঠন শুরু করার আগে যেটা আমি একটু সংক্ষেপে বলে নিতে চাই যে পরমাণু কি বা অ্যাটম বলতে আমরা অ্যাকচুয়ালি কি বুঝি। দেখো, এই যে পরমাণু বা অ্যাটম, এই কনসেপ্টটা সবার প্রথম একজন গ্রিক ফিলোসফার, একজন গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস, তার কথা থেকে আমরা সবার প্রথম এই পরমাণু শব্দটা পাই। পরমাণু শব্দটা বা ডেমোক্রিটাস এইভাবে এক্সপ্লেন করেছিলেন যে অ্যাকর্ডিং টু হিম বা ডেমোক্রিটাসের কথাবার্তা অনুযায়ী যে কোনো পদার্থের বা যে কোনো পৃথিবীতে যা কিছু আছে সেই যে কোনো পদার্থের সবসময় একটা ক্ষুদ্র বা একটা স্মলেস্ট পোর্শন থাকে, যে পোর্শনটা রিপিটেডলি ওই গোটা স্ট্রাকচারটাকে বা ওই গোটা সাবস্টেন্সটাকে বা ওই পুরো পদার্থটাকে গঠন করে। ওই যে ক্ষুদ্রতম অংশ বা ওই যে স্মলেস্ট পার্ট যেটা রিপিটেডলি ওই গোটা পদার্থটাকে কমপ্লিট করছে, সেই ক্ষুদ্রতম অংশ বা সেই ক্ষুদ্রতম পার্টটাকে আমরা বলি হচ্ছে পরমাণু। ডেমোক্রিটাস কিন্তু সায়েন্টিফিক্যালি নয়, উনি একজন ফিলোসফার, উনি একজন দার্শনিক। অ্যাকর্ডিং টু হিম এবং ওনার মতামত অনুযায়ী তাহলে পরমাণু হচ্ছে যে কোনো একটা পদার্থের একটা পোর্শন, একটা ছোট পোর্শন, যে পোর্শনটা বা যে ছোট একটা পার্ট, যে পার্টটা রিপিটেডলি ওই গোটা পুরো পদার্থটাকে গঠন করে। এই ঘটনাটা মোটামুটি ধরে নাও, আমি যদি এখন অ্যাটমিক স্ট্রাকচার হিস্ট্রিটা বলতে মানে পুরোপুরি সময় অনুযায়ী অ্যাটমিক স্ট্রাকচার হিস্ট্রিটা বলতে থাকি, তাহলে আমার হয়তো আজকের 1 ঘন্টার ভিডিওটাও কম পড়ে যাবে, যে কারণে এটা এমন একটা টাইম পিরিয়ড ধরে বা এমন একটা চেইন প্রসেস, একজনের পর একজন বিজ্ঞানী পরপর। এবং বিষয়টা হচ্ছে আগে যে বিজ্ঞানী কাজ করে গিয়েছেন তার সঙ্গে পরের লিঙ্ক আছে, আবার কোনো কোনো জায়গায় লিঙ্ক নেই, নতুন বিজ্ঞানী সে নতুন রকম ভাবে সবকিছু এক্সপ্লেন করেছেন। তা আমি সেই ডেভেলপমেন্টের হাইলাইটেড কিছু জায়গা যেখান থেকে আমরা অ্যাটম সম্পর্কে খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন পেয়েছি এবং যেগুলোকে আমরা বেশি পড়বো, সেই জায়গাগুলো সম্পর্কে আমরা ডিটেলসে যাব। তার আগে যেটা আমি একটু বলছিলাম যে এই যে আমি ডেমোক্রিটাসের কথা বললাম, অর্থাৎ গ্রিক দার্শনিক, যার কথা অনুযায়ী সবার প্রথম আমরা পরমাণু সম্পর্কে জানতে পেরেছি, তো এই ঘটনাটার প্রায় কাছাকাছি 2000 বছর পর বা প্রায় 2000 বছর পর বলা যেতে পারে, সবার প্রথম পরমাণু সম্পর্কে যিনি আমাদের বললেন তার নাম হচ্ছে জন ডাল্টন, যারা আমরা প্রত্যেকেই জানি, প্রত্যেকেই জন ডাল্টনের পরমাণুবাদ বা ডাল্টনের অ্যাটমিক থিওরি আমরা পড়েছি। এবং ডাল্টন সবার প্রথম অ্যাকচুয়ালি এই যে অ্যাটম শব্দটা ইউজ করলেন, এই অ্যাটম শব্দটা অ্যাটমস বলে একটা ওয়ার্ড থেকে আসে, যার অর্থ হচ্ছে অবিভাজ্য, যার অর্থ হচ্ছে ইনডিভিজিবল। অ্যাকর্ডিং টু ডাল্টনের মানে পরমাণুবাদ অনুযায়ী, ডাল্টনের তত্ত্ব অনুযায়ী পরমাণু হচ্ছে যে কোনো একটা পদার্থের ক্ষুদ্রতম এবং অবিভাজ্যতম কণা, অর্থাৎ অ্যাটম
ইজ দ্য স্মলেস্ট ইনডিভিজিবল পার্ট অফ এ সাবস্টেন্স, মানে যে কোনো একটা সাবস্টেন্সের সবচেয়ে ছোট এবং অবিভাজ্যতম যে পদার্থ, অবিভাজ্যতম যে কণাটা আমাদের হয় তাকে আমরা বলি হচ্ছে অ্যাটম। এবং যদিও এই যে কথাটা, এই কথাটা হচ্ছে আমাদের ডাল্টনের পরমাণুবাদ বা ডাল্টনের অ্যাটমিক থিওরির পয়েন্ট, যেখানে কিন্তু মানে বলা হয়েছে যে একটা পরমাণু হচ্ছে অবিভাজ্য এবং একটা পরমাণু হচ্ছে যে কোনো একটা পদার্থের স্মলেস্ট পার্ট। যদিও আমরা পরে জানতে পেরেছি যে একটা পরমাণুর ভেতরে বিভিন্ন সাব অ্যাটমিক পার্টিকেলস রয়েছে, লাইক প্রোটন, নিউট্রন, ইলেকট্রন, তোমার অ্যান্টি নিউট্রিনো, এরকম বিভিন্ন সাব অ্যাটমিক পার্টিকেলস রয়েছে। কিন্তু ইনিশিয়ালি এটা আমি মোটামুটি বলছি 1800 খ্রিস্টাব্দের কথা, যখন ডাল্টন সবার প্রথম পরমাণু বা অ্যাটম শব্দটা ব্যবহার করলেন এবং বললেন অ্যাটম ইজ দ্য স্মলেস্ট ইনডিভিজিবল পার্ট অফ এ সাবস্টেন্স, যে কোনো একটা পদার্থের সবচেয়ে ক্ষুদ্রতম এবং অবিভাজ্যতম কণা হচ্ছে অ্যাটম, এবং পরমাণু হচ্ছে নিস্তরিত, অর্থাৎ অ্যাটম হচ্ছে ইলেকট্রিক্যালি নিউট্রাল, মানে একটা পরমাণুর কোনো চার্জ জেনারেলি থাকে না, সেটা ইলেকট্রিক্যালি নিউট্রাল হয়। তার সঙ্গে সঙ্গে ডাল্টন আর কি বললেন? ডাল্টন বললেন যে কোনো একটা পদার্থ যখন কোনো একটা রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করছে, তখন সেই পদার্থটার গঠনকারী যে পরমাণুগুলো বা যে স্মলেস্ট পার্টগুলো, সেই স্মলেস্ট পার্টগুলোও কিন্তু সেই রিয়াকশনে পার্টিসিপেট করছে। অর্থাৎ আজকে ধরো আমি যদি নিজেকে একটা সাবস্টেন্স হিসেবে কনসিডার করি, তাহলে আমি যদি একটা কোনো রিয়াকশনে পার্টিসিপেট করি, তাহলে আমাকে গঠন করেছে যে সমস্ত ছোট ছোট অণু পরমাণুগুলো, তারাও সেই রিয়াকশনে পার্টিসিপেট করবে। ডাল্টনের পরমাণুবাদ অনুযায়ী এই কথাটাই বলা আছে। তাহলে এবার দেখো, ডাল্টন 1800 খ্রিস্টাব্দে যখন এই সমস্ত কথাগুলো বলেছেন, তখন তার কাছে যা প্রসপেক্টস ছিল, তার কাছে যা ইনফরমেশন ছিল, বা তার কাছে রিসার্চ করার মতন যা কিছু ছিল, সেই অ্যাকর্ডিংলি তিনি হয়তো এই কথাগুলো বলেছেন। যেমন দেখো, আজকের ডেটে দাঁড়িয়ে আমরা যদি আমাদের সায়েন্টিফিক ডেভেলপমেন্টের কথা চিন্তা করি, যে আজকের ডেটে আমাদের প্রত্যেকের কাছে একটা স্মার্টফোন আছে, যেটাতে বসে বা যেটা ইউজ করে আমরা পৃথিবীর যে কোনো একটা প্রান্তে বসে পৃথিবীর অন্য প্রান্তে কোনো একজন মানুষের সঙ্গে কানেক্ট করে ফেলতে পারি উইদিন এ সেকেন্ড। বাট তুমি মনে করো আজ থেকে 100 বছর আগে, সে মনে করো ডাল্টন যখন এই কথাগুলো বলছিলেন, পরমাণুবাদ বা অ্যাটমিক থিওরি যখন ডাল্টন বলছিলেন, তখন এই ধরনের ডিভাইসের কথা কিন্তু ছিল নেক্সট টু ইম্পসিবল। মানে তখন মনে হতো যে এই ধরনের ডিভাইস হয়তো কোনোদিন আসবে বা আসবে না। অথবা তখন এই যে মহাভারতের কথা যদি চিন্তা করি, যে জাস্ট একজন ভগবান একটা তুড়ি দিল বা একটা জাস্ট কিছু চিন্তা করলো, সেটা চলে গেল অন্য একটা জায়গায়, সেটা ভগবানের ক্রিয়াকলাপ হিসেবে ধরা হতো। বাট আজকের ডেটে এসে সেটা কিন্তু রিয়ালিটি, আমরা জাস্ট একটা টাচ করেই একটা ইনফরমেশন এখান থেকে অন্য একটা জায়গায় পৌঁছে দিতে পারি, আমাদের ফিজিক্যালি যাওয়ার দরকার হয়। তো এটা ডেভেলপমেন্ট। তাহলে এই ডেভেলপমেন্টটা যেমন আজকে হয়েছে, হয়তো আজ থেকে 100 বছর পরে আরো নতুন ডেভেলপমেন্ট কিছু হবে, কারণ সায়েন্স তো সবসময় এগিয়ে যাবে, সায়েন্স তো থেমে থাকবে না। সেক্ষেত্রে ডেভেলপমেন্ট আরো হবে, আরো প্রযুক্তি উন্নত হবে। ঠিক সিমিলারলি ডাল্টন সেই সময় যে কথাটা বলেছিলেন, সেই কথাটা তখনকার প্রসপেক্ট অনুযায়ী কিন্তু ঠিক কথা। তখনকার প্রসপেক্ট অনুযায়ী পরমাণুকে আর ফার্দার বিশ্লেষণ করে, পরমাণুকে আর ফার্দার অ্যানালিসিস করে দেখা সম্ভব হয়নি যে তার ভেতরে আর কিছু আছে কিনা। তাই জন্য তখন ডাল্টন কনক্লুড করেছিলেন যে পরমাণু হচ্ছে স্মলেস্ট ইনডিভিজিবল পার্ট বা ক্ষুদ্রতম এবং অবিভাজ্যতম অংশ। কিন্তু পরবর্তীকালে ধীরে ধীরে আমরা এক এক করে সাব অ্যাটমিক পার্টিকেলস গুলো, অর্থাৎ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলোকে আবিষ্কার করেছি। আবিষ্কার করার সঙ্গে সঙ্গেই আমাদের কিন্তু পরমাণুর গঠনটা জানার প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। ধরো যখন আমি জানতাম যে এই পেনটা বা এটা একটা পরমাণু, এটা ভাঙা যায় না, তাহলে এটা যদি ভাঙা না যায়, তাহলে এর গঠন কি আমার আর জানার দরকার নেই, কারণ এটাই তো শেষ কথা। কিন্তু যখন আমি জানলাম যে এটাকে ভাঙা যায়, তখন তাহলে আমাকে প্রশ্ন করতে হবে, তাহলে এই যে এই দুটো টুকরো একসঙ্গে কিভাবে আছে। সেখান থেকে আমাদের অ্যাটমিক স্ট্রাকচারের প্রয়োজনীয়তা, অ্যাটমিক স্ট্রাকচার আমরা কেন পড়ব, তার উত্তর কিন্তু আমার এই কথাগুলোর মধ্যেই আছে। ওকে, তাহলে দেখো, সবার প্রথম আমরা পরমাণুর যে সাব অ্যাটমিক পার্টিকেলটা ডিসকভার করা হয়েছিল বা যেটাকে পাওয়া গেছিল, সেটা যে এক্সপেরিমেন্টের সাহায্যে, সেটা হচ্ছে ক্যাথোড রে বা ক্যাথোড রশ্মি পরীক্ষা, ক্যাথোড রে এক্সপেরিমেন্ট। ক্যাথোড রে এক্সপেরিমেন্ট করে সবার প্রথম আমরা কিন্তু সাব অ্যাটমিক যে পার্টিকেল একটা আমাদের রয়েছে ইলেকট্রন, সেই ইলেকট্রনটাকে আবিষ্কার করা হয়েছিল ক্যাথোড রশ্মি পরীক্ষার দ্বারা।
ক্লিয়ার? তাহলে দেখো ক্যাথোড রশ্মি পরীক্ষাটা আমাদের কিভাবে করা হয়েছিল, কিরকম ছিল বিষয়টা। মনে করো এইরকম একটা ক্লোজড গ্লাস টিউব, অর্থাৎ কাচের একটা একদম ক্লোজড ভেসেল, যেখানে কোনো এয়ার নেই, কিছু নেই, জাস্ট একটা ক্লোজড ভেসেল। এই অবস্থায় এখানে ইনস্টল করা হয়েছিল আমাদের নেগেটিভ ইলেকট্রোড বা ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে আমাদের এইটাকে জুড়ে দেওয়া হয়েছিল, যেটা হচ্ছে আমাদের, আমরা জানি যে কোনো একটা ব্যাটারির নেগেটিভ প্রান্তকে আমরা বলি, ব্যাটারির নেগেটিভ প্রান্তের সঙ্গে যেটা যুক্ত করা হয় তাকে আমরা বলি হচ্ছে ক্যাথোড। আর এই এন্ডে আমাদের ব্যাটারির পজিটিভ প্রান্তটাকে যুক্ত যদি করা হয়, এটা যেহেতু ব্যাটারির পজিটিভ প্রান্ত, তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে অ্যানোড। অ্যানোডটাকে এইভাবে ইনস্টল না করে আমরা একটা কাজ করছি, অ্যানোডটাকে এই জায়গাটা ইনস্টল করে দিচ্ছি আমার সুবিধার জন্য। আমি বলছি কেন আমরা এটা ইনস্টল করলাম এইভাবে। এবার এই ভেতরটা পুরোপুরি বায়ু শূন্য এবং এই ভেতরের প্রেসার মোটামুটি মনে করে রাখো 0.01 মিলিমিটার অফ মার্কারি, অর্থাৎ পারদস্তম্ভের যে চাপ, প্রমাণ মার্কারি স্ট্যান্ডের বা স্ট্যান্ডার্ড মার্কারি স্ট্যান্ডের যে প্রেসার, সেই প্রেসারের 0.01 মিলিমিটার অফ মার্কারি স্ট্যান্ড প্রেসার এর ভেতরে আছে। এই অবস্থায় যখন ব্যাটারিটাকে সুইচ অন করা হচ্ছে বা এর মধ্যে যখন পাওয়ার পাঠানো হচ্ছে, ইলেকট্রিসিটি পাঠানো হচ্ছে, অবশ্যই এক্ষেত্রে আমরা যে কারেন্টটা পাঠাবো, যেহেতু আমরা এখানে একটা ব্যাটারি ব্যবহার করছি, এবং আমরা জানি যে ব্যাটারি মানেই হচ্ছে ডিসি কারেন্ট। ডিসি কারেন্ট আর এসি কারেন্টের মধ্যে ডিফারেন্সটা আশা করি তোমরা জানো। ডিসি কারেন্ট মানে যার একটা নির্দিষ্ট ডিরেকশন আছে, যেমন একটা ব্যাটারি, একটা পেন্সিল ব্যাটারি যখন আমরা ঘড়িতে ব্যবহার করি, সেটা যে ডিরেকশনে লাগানোর কথা বলা থাকে ঘড়িতে, প্লাসটা প্লাসের দিকে, মাইনাসটা মাইনাসের দিকে, সেইভাবেই যদি তুমি ওটাকে ইনস্টল করো বা সেইভাবেই যদি তুমি ওটাকে লাগিয়ে দাও ঘড়ির মধ্যে, তাহলেই কিন্তু ঘড়িটা চলবে। তুমি যদি উল্টো করে লাগাও তাহলে কিন্তু চলবে না। তাহলে তুমি যখন উল্টো করে লাগাচ্ছ, তখন কি ব্যাটারিটার মধ্যে ইলেকট্রিক্যাল পাওয়ার নেই? ডেফিনেটলি আছে। তখন কি ব্যাটারিটা ইলেকট্রিসিটি জেনারেট করতে পারছে না? ডেফিনেটলি পারছে। কিন্তু ডিরেক্ট কারেন্ট বা ডিসি কারেন্ট যেগুলো হয়, সেগুলো দিক অর্থাৎ ডাইরেকশনের উপর ডিপেন্ড করে। প্লাসটাকে প্লাসের দিকেই রাখতে হবে, মাইনাসটাকে মাইনাসের দিকেই রাখতে হবে, তাহলেই তুমি সেটাকে বলতে পারবে ডিসি কারেন্ট। কিন্তু আমরা আমাদের বাড়িতে হাউস হোল্ড পারপাস যে সমস্ত সুইচ বোর্ড বা যেখানে আমরা মোবাইল চার্জ দিই বা যা কিছু আমরা ব্যবহার করি, সেটা কিন্তু আমাদের অল্টারনেট কারেন্ট, যার কোনো ফিক্সড ডাইরেকশন থাকে না। যে কারণে তুমি যদি এটা যদি আমার চার্জার পয়েন্ট হয়, তুমি যদি চার্জারটাকে এইভাবে লাগাও, দিয়ে মোবাইলে চার্জ দেওয়া শুরু করো, চার্জিং হবে। তুমি যদি আবার চার্জারটাকে এইভাবে লাগাও, মানে আমার ছিল এইটা লাগানোর কথা, আমি জাস্ট উল্টে লাগাচ্ছি, মানে আমার প্লাসটা মাইনাস, মাইনাসটা প্লাস হয়ে গেল, তাহলেও কিন্তু মোবাইল চার্জিং হবে। কারণ ও ক্ষেত্রে আমাদের যে কারেন্টটা ইউজ হয় বা আমাদের হাউস হোল্ড পারপাস ওয়্যারিং এ যে কারেন্টটা থাকে, দ্যাট ইজ এসি কারেন্ট, অল্টারনেট কারেন্ট, যার কিন্তু কোনো ফিক্সড ডাইরেকশন নেই। যাই হোক, তাহলে আমাদের এই ক্যাথোড রে এক্সপেরিমেন্টে আমরা যে ইলেকট্রিসিটিটা ইউজ করছি সেটা হচ্ছে ডিসি কারেন্ট। যে কারেন্টটা আমরা ইউজ করছি সেটা হচ্ছে ডিসি কারেন্ট, কারণ এখানে আমাদের দুটো ইলেকট্রোডকে ফিক্সড রাখতে হবে, একটা হচ্ছে নেগেটিভ প্রান্তের সঙ্গে, একটা হচ্ছে পজিটিভ প্রান্তের সঙ্গে। এই পজিটিভ নেগেটিভটা নিজেদের মধ্যে ওলটপালট হয়ে গেলে কিন্তু পরীক্ষাটার কোনো মানে থাকবে না। ক্লিয়ার? তো যে মুহূর্তে আমাদের ব্যাটারিটাকে কানেক্ট করা হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে এই ক্যাথোড থেকে কিছু অদৃশ্য রশ্মি লম্বভাবে অর্থাৎ সরল রেখায় পারপেন্ডিকুলারলি বেরিয়ে চলে আসছে। এবার এই জায়গাতে একটা টুইস্ট হয়। আমি যখন শুনতাম পড়তাম, তখন আমার একটা প্রশ্ন হতো, দুরকম কথা বললাম, দেখা যাচ্ছে একটা অদৃশ্য রশ্মি লম্বভাবে বেরিয়ে গেছে, তাহলে তুমি দেখতে পাচ্ছ কি করে? এটা তো অদৃশ্য রশ্মি, ইনভিজিবল রে, দেখা যাচ্ছে কথাটা আসছে কোথা থেকে? দেখো, এক্ষেত্রে আমরা যে বিষয়টা বলবো, এক্ষেত্রে যেভাবে আমরা এই বিষয়টাকে এক্সপ্লেন করবো, যে আমাদের চারিদিকে অনেক কিছু ইনভিজিবল রয়েছে, যেটা আমরা আমাদের খালি চোখে দেখতে পারি না। তাহলে খালি চোখে তুমি যদি দেখতে না পারো, তাহলে তোমার পক্ষে কিছু পাস করছে কিনা, কিছু যাচ্ছে কিনা, সেটা মনে রাখা, সেটা বোঝার উপায় কি? ডেফিনেটলি কিছু না কিছু ক্লু থাকতে হবে, কিছু না কিছু তোমার মানে কি বলবো, কিছু না কিছু থাকতে হবে যেটা দেখে বুঝতে হবে। আমরা ছোটবেলায় ঠাকুমার ঝুলি গল্পতে দেখেছি যে একজনের শরীরে ভূত ঢুকে গেছে, তাকে ওঝা হয়তো বিভিন্ন রকম যাগ যজ্ঞ করে সেই ভূতকে বার করছে, এবং সেই যে ভূত যে ওর শরীর থেকে বেরিয়ে চলে যাচ্ছে, সেইটা বোঝার জন্য ওই ওঝা কি বলছে, যে তুই উত্তর দিকের গাছের একটা ডাল ভেঙে দিয়ে চলে যাবি। তার মানে ওই যে ওখান থেকে উত্তর দিকে যে গাছটা দেখা যাচ্ছে, সেই গাছের ডালটা ভেঙে পড়লো, মানে ডেফিনেটলি ও ওই পথে চলে গেছে। একটা কাল্পনিক গল্প। তো যাই হোক, তো আমাদের ক্যাথোড রশ্মির ক্ষেত্রেও এক্স্যাক্ট এই ঘটনাটাই ঘটে, কোনো ডাল ফল ভেঙে যায় না। তাহলে কি ঘটনা ঘটে? ঘটনা যেটা ঘটে, যে এই যে ক্যাথোড থেকে যে অদৃশ্য রশ্মিগুলো
লম্বভাবে পারপেন্ডিকুলারলি সরলরেখা বরাবর বেরিয়ে চলে আসছে, সেই রশ্মিগুলো কাচের দেওয়ালে মানে ওই যে গ্লাস ভেসেল, যে ক্লোজড বা যে আবদ্ধ যে কাচের নলটার ভেতরে আমাদের পরীক্ষাটা হচ্ছে, সেই কাচের দেওয়ালের সঙ্গে ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই সবুজ সবুজ কিছু স্পার্ক, সবুজ সবুজ উজ্জ্বল বিন্দু তৈরি হয়। সেখান থেকে আমরা ধারণা করতে পারছি যে ডেফিনেটলি আমার এই কাচের মধ্যে এসে কিন্তু কিছু না কিছু ধাক্কা লাগছে, কিছু না কিছু স্ট্রাইক করছে। এবং যেহেতু এই পুরো বিষয়টা ক্যাথোড থেকে বেরিয়ে চলে আসছে, তাই জন্য আমরা এই অদৃশ্য রশ্মিটার নাম দিয়েছি ক্যাথোড রশ্মি অথবা ক্যাথোড রে। এবার তাহলে এটা গেল ক্যাথোড রের ব্যাপার। তাহলে ক্যাথোড রেটা আমার এখানে আমি পড়লাম কেন, হঠাৎ করে ক্যাথোড রে কি করা হবে, ক্যাথোড রেটা আমার কি কাজে লাগবে? দেখো, প্রথমত এবার এই যে ক্যাথোড রে রিলেটেড বা এই যে ক্যাথোড রের কনসেপশন, এই কনসেপশনটা আমরা সবার প্রথম পেয়েছি উইলিয়াম ক্রুকসের এক্সপেরিমেন্ট থেকে। এবং সেই উইলিয়াম ক্রুকসের এক্সপেরিমেন্টাল মানে সিস্টেমটাকে বা সেই উইলিয়াম ক্রুকসের এক্সপেরিমেন্টাল অ্যারেঞ্জমেন্টটাকে কাজে লাগিয়ে বিজ্ঞানী জে জে থমসন উনি সবার প্রথম এই একটা এক্সপেরিমেন্ট করলেন। এবং এই যে এক্সপেরিমেন্টাল রেজাল্ট, এই যে ক্যাথোড রে বেরিয়ে যাওয়া, ক্যাথোড রে গিয়ে সবুজ রঙের স্পার্কিং তৈরি করা, সেখান থেকে উনি বেশ কতগুলো কনক্লুশনে আসলেন। উনি কি করলেন, উনি সবার প্রথম একটা জিনিস করে দেখলেন যে এই যে মনে করো আমাদের ক্যাথোড রে, এখানে ক্যাথোড এখানে অ্যানোড রয়েছে, এখান থেকে অদৃশ্য রশ্মি যাচ্ছে। উনি কি করলেন, এই যে ক্যাথোড আর অ্যানোড এর মাঝখানে উনি একটা ফ্যান ইনস্টল করলেন, এবং এই ফ্যানটার সঙ্গে দেখো ব্যাটারির নেগেটিভ প্রান্ত পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে আমাদের ব্যাটারির নেগেটিভ প্রান্ত, এটা হচ্ছে আমার ব্যাটারির পজিটিভ প্রান্ত। ফ্যানটার সঙ্গে কিন্তু ব্যাটারির নেগেটিভ প্রান্ত বা পজিটিভ প্রান্ত কোনোটারই কিন্তু কোনো কন্ট্যাক্ট নেই। এবার এই অবস্থায় উনি যেটা করলেন সেটা হচ্ছে উনি ব্যাটারিটা অন করলেন। দেখা গেল যে এই যে এই ফ্যানটা কিন্তু মুভ করতে শুরু করেছে, ফ্যানটা মুভ করছে। তাহলে ফ্যানটা কেন মুভ করছে, কি জন্য ফ্যানটা মুভ করছে? ওর সঙ্গে তো ব্যাটারির কোনো কন্ট্যাক্ট নেই, তাহলে ব্যাটারি সুইচ অন করার সঙ্গে সঙ্গে ফ্যানটা মুভ করবে কেন? দেখো, আমাদের প্রত্যেকের বাড়িতে সিলিং ফ্যান আছে বা টেবিল ফ্যান আছে, যাই হোক, সেটা তো কখন চলে, যখন তুমি ইলেকট্রিক্যাল পাওয়ারটাকে অন করছো, তুমি সুইচ অন করলে ফ্যানটা ঘুরতে শুরু করলো। কেন? কারণ ওই যে তড়িৎ শক্তি বা ইলেকট্রিক্যাল এনার্জি, সেই ইলেকট্রিক্যাল এনার্জিটা তোমার এই ফ্যানটা ঘোরাতে সাহায্য করছে। এছাড়াও কিন্তু ফ্যানটা ঘুরতে পারে। কিভাবে ঘুরতে পারে? ধরো মনে করো যে ঘরের দরজা জানলা সব খোলা আছে, ঘরের ভেতর প্রচন্ড, হয়তো বাইরে প্রচন্ড ঝড় হচ্ছে, ঘরের ভেতরে প্রচন্ড জোরে হাওয়া আসছে, সেই হাওয়ায় ফ্যানটা কিন্তু আস্তে 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 মুভ করে। তাহলে এই যে বাইরে থেকে একটা বাইরের হাওয়া এলো বা বাইরে থেকে একটা এয়ার ফ্লো এলো, সেটাতে তোমার ফ্যানটা মুভ করা স্টার্ট করলো। কেন মুভ করা স্টার্ট করলো? তার কারণ সেই বাইরে থেকে যে এয়ারটা, তোমার এক্সটার্নাল যে এয়ার ফ্লোটা এসছে, তার মধ্যে কিন্তু বেশ কিছু গ্যাস আছে, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড, বিভিন্ন রকমের গ্যাস কিন্তু ওই হাওয়ার মধ্যে বা ওই এয়ারের মধ্যে কম্বাইন্ড হয়ে আছে। সেই গ্যাসগুলো তার একটা ডেফিনাইট মাস আছে, অর্থাৎ একটা ভর আছে। আমরা জানি কোনো একটা ভরযুক্ত কণা যদি একটা গতিবেগে নির্দিষ্ট দিকে মুভ করে আসে, তাহলে তার একটা ভরবেগ তৈরি হবে, আর যার ভরবেগ থাকবে সে বল প্রয়োগ করতে পারবে। অর্থাৎ ওই যে হাওয়ার মধ্যে উপস্থিত গ্যাসের কণাগুলো, সেই গ্যাসের কণাগুলো কি ফ্যানের ব্লেডের ওপরে একটা বল প্রয়োগ করছে, তাই জন্য ফ্যানটা মানে ইলেকট্রিক্যাল এনার্জি অফ থাকা সত্ত্বেও ধীরে 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 মুভ করছে। তার মানে ডেফিনেটলি এক্ষেত্রে যদি এবার আমি চলে আসি, তাহলে এই যে ক্যাথোড রশ্মি, যেটা আমার ক্যাথোড থেকে অদৃশ্য যে রশ্মিটা বেরিয়ে উলম্বভাবে সোজা চলে যাচ্ছে অ্যানোডের দিকে, সেই রশ্মিটা যাওয়ার ফলে এই ফ্যানটা মুভ করছে। তার মানে এই রশ্মিটার মধ্যে নিশ্চয়ই এমন কিছু কণা আছে, এই রশ্মিটার মধ্যে নিশ্চয়ই এমন কোনো পার্টিকেল আছে যে পার্টিকেলের ভর আছে। সেই পার্টিকেলটার যদি ভর না থাকতো, সেই পার্টিকেলটার যদি মাস না থাকতো, তাহলে ও মোমেন্টাম পেত না, অর্থাৎ ভরবেগ পেত না। মানে ক্যাথোড রশ্মির মধ্যে দিয়ে ও যখন যাচ্ছে, ওর যদি নিজের ভর না থাকতো, তাহলে ও ভরবেগ পেত না। আর ও ভরবেগ যদি না পেত, তাহলে ওই ফ্যানটার উপরে, ফ্যানের ব্লেডগুলোর উপরে ও কিন্তু কোনো অবস্থাতেই কোনোভাবেই বল প্রয়োগ করতে পারতো না বা ফোর্স অ্যাপ্লাই করতে পারতো না, তাহলে কিন্তু এই ফ্যানটা ঘুরতো না। এই ফ্যানটা মুভ করছে ক্যাথোড রে যাওয়ার জন্য, তার মানে ডেফিনেটলি ক্যাথোড রের মধ্যে এমন কোনো কণা আছে, এমন কোনো পার্টিকেল আছে, যে পার্টিকেলগুলোর নির্দিষ্ট একটা ভর রয়েছে, এবং সেই ভরটা থাকার জন্য পার্টিকেলগুলোর একটা ভরবেগ রয়েছে, যেটা ওই ফ্যানের ব্লেডের উপরে বল প্রয়োগ করতে সাহায্য করছে, এবং ফ্যানের ব্লেডটা কিন্তু ধীরে 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 মুভ করছে।
বোঝা গেল? ক্লিয়ার? তাহলে আমরা সবার প্রথম ক্যাথোড রশ্মি পরীক্ষা থেকে কি কনক্লুশনে আসতে পারলাম, যে ক্যাথোড মানে এই যে অদৃশ্য ক্যাথোড রশ্মি, সেই অদৃশ্য ক্যাথোড রশ্মির ভেতরে কিছু ম্যাসিভ পার্টিকেলস রয়েছে। ম্যাসিভ পার্টিকেল মানে কি? ম্যাসিভ পার্টিকেলস মানে হচ্ছে ভরযুক্ত পার্টিকেলস। ম্যাসিভ পার্টিকেলস মানে হচ্ছে ভরযুক্ত কণা। ক্লিয়ার? বোঝা গেল? এইবারে 2 নম্বর যেটা দেখা হলো, যে এই যে ক্যাথোড রশ্মিটা, এই ক্যাথোড রশ্মিটা বেসিক্যালি কি হচ্ছে, এই ক্যাথোড রশ্মিটা ক্যাথোড থেকে বেরিয়ে অর্থাৎ নেগেটিভ প্রান্ত থেকে বেরিয়ে পজিটিভ প্রান্তের দিকে অর্থাৎ ধনাত্মক প্রান্তের দিকে কিন্তু মুভ করছে। যেহেতু নেগেটিভ প্রান্ত থেকে বেরিয়ে পজিটিভ প্রান্তের দিকে মুভ করছে অর্থাৎ পজিটিভ দ্বারা আকৃষ্ট হচ্ছে, পজিটিভ ফিল্ড ওকে আকর্ষণ করছে। পজিটিভ ফিল্ড যদি আকর্ষণ করে কোনো একটা কণাকে, মনে করো এটা আমার পজিটিভ ফিল্ড, এই কণাটাকে ও আকর্ষণ করছে, তার মানে এই কণাটা ডেফিনেটলি নেগেটিভ। এই যদি নেগেটিভ না হয় তাহলে পজিটিভের দিকে ও আকর্ষিত হবে না। তাহলে আমরা কণাটার ভরযুক্ত কণা এই ইনফরমেশনটা পাওয়ার সঙ্গে সঙ্গে দ্বিতীয় যে ইনফরমেশনটা পেলাম সেটা হচ্ছে ওই কণাটা হলো নেগেটিভলি চার্জড। ওই কণাটা হলো নেগেটিভলি চার্জ। তাহলে এই যে মনে করো নেগেটিভলি চার্জ কণা, এছাড়াও আরো কিছু অবজারভেশনস পাওয়া গেছিল। দেখা যাচ্ছিল যে ক্যাথোড রেটা গিয়ে এই কাচের দেওয়ালে ধাক্কা খাওয়ার সঙ্গে সঙ্গে কিছু উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ টেম্পারেচার বেড়ে যাচ্ছে, এরকম বিভিন্ন কিছু অবজারভেশনস পাওয়া গেছিল। সেখান থেকে সবার প্রথম ওই ঋণাত্মক আধানযুক্ত কণা যেটা ওই ক্যাথোড রশ্মির মধ্যে সুসংবদ্ধ অবস্থায় ক্যাথোড রশ্মি হিসেবে মুভ করছে, সেই ঋণাত্মক আধানযুক্ত কণাটার নাম সবার প্রথম দেওয়া হলো হচ্ছে নেগেট্রন। সবার প্রথম সেই ঋণাত্মক আধানযুক্ত কণাটা যেহেতু নেগেটিভলি চার্জ, তাই জন্য আমার ওই কণাটার নাম তখন দেওয়া হলো নেগেট্রন, যেটাকে আমরা পরবর্তীকালে যে কণাটাকে আমরা পরবর্তীকালে ইলেকট্রন হিসেবে চিনছি বা ইলেকট্রন হিসেবে যেটাকে আমরা চিনি। তাহলে আমরা অ্যাকচুয়ালি কোনো একটা এতকাল জানতাম, মানে জন ডাল্টন অব্দি আমরা জানতাম যে একটা পরমাণু হচ্ছে যে কোনো একটা পদার্থের অবিভাজ্যতম নিস্তরিত কণা। পরমাণু হচ্ছে যে কোনো একটা পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্যতম নিস্তরিত কণা। কিন্তু এখন আমরা একটা পরমাণুর ভেতরে একটা ক্ষুদ্র ঋণাত্মক আধানযুক্ত কণার অস্তিত্ব পেয়েছি, যার নাম আমরা দিয়ে দিয়েছি ইলেকট্রন। তাহলে আমরা এখন আর বলতে পারবো না যে পরমাণু অবিভাজ্য। পরমাণুকে বিভাজিত করা যায় এবং সেই পরমাণুর ভেতরে একটা সাব অ্যাটমিক পার্টিকেল বা একটা অবপারমাণবিক কণার অস্তিত্ব আমরা পেলাম, যে কণাটা নিজের ভর আছে এবং যে কণাটা নেগেটিভলি চার্জ, যার নাম দেওয়া হয়েছে ইলেকট্রন। তাহলে আমরা এতকাল জানতাম পরমাণু নিস্তরিত, পরমাণুর কোনো আধান নেই। এখন আমরা জানতে পেরে গেছি যে পরমাণুর ভেতরে একটা ঋণাত্মক আধানযুক্ত কণা অলরেডি আছে। মানে আমরা জানতে পেরে গেছি এটা আমার পরমাণু, তার মধ্যে একটা আমার ঋণাত্মক আধানযুক্ত কণা আছে। তাহলে এই যে পরমাণু, এই পরমাণুটাকে যদি নিস্তরিত প্রমাণ করতে হয় তাহলে ডেফিনেটলি আমাকে ওর এই পরমাণুটার ভেতরে একটা পজিটিভ পার্টিকেলকে আইডেন্টিফাই করতে হবে, একটা পজিটিভ পার্টিকেলকে খুঁজে বার করতে হবে। তাহলেই তুমি এক্সপ্লেন করতে পারবে যে হ্যাঁ, সেম নাম্বার অফ পজিটিভ পার্টিকেল এবং সেম নাম্বার অফ নেগেটিভ পার্টিকেল যেহেতু একটা পরমাণুর ভেতরে রয়েছে, তাই জন্য একটা পরমাণু হচ্ছে আমাদের ইলেকট্রিক্যালি নিউট্রাল বা তড়িৎ নিরপেক্ষ বা নিস্তরিত। ঠিক সিমিলারলি এই ক্যাথোড রশ্মি পরীক্ষার মতন করে গোল্ডস্টেইনের অ্যানোড রশ্মি পরীক্ষার দ্বারা আমরা অ্যানোড রশ্মি পরীক্ষা মাধ্যমে ঠিক সিমিলারলি এরকম একটা ক্লোজড গ্লাস ভেসেল নেওয়া হলো, সেখানে ছিদ্রযুক্ত বা পোরাস ক্যাথোড, এই যে প্লেটটা রাখা হয়েছে এটাকে ব্যাটারি নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত করে দেওয়া হলো। এখানে অ্যানোডটাকে ইনস্টল করা হলো, করে দেখা গেল এখান থেকে কিছু রে পাস করছে, যেটাই তোমার এই যেটা এই নেটটা রয়েছে বা ক্যাথোডের যে জালটা রয়েছে সেটাকে ক্রস করে চলে যাচ্ছে। সেইখান থেকে আমরা কিন্তু এই রশ্মিটার নাম দিলাম অ্যানোড রশ্মি, এবং সেই অ্যানোড রশ্মির ভেতরে অ্যানোড রশ্মির মধ্যে থেকে আমরা প্রোটন বা ধনাত্মক আধানযুক্ত কণার অস্তিত্বটাকে আবিষ্কার করা হলো। এবং গোল্ডস্টেইনের এই অ্যানোড রশ্মি পরীক্ষা থেকে আমরা কিন্তু প্রোটনটাকে আবিষ্কার করলাম। অর্থাৎ এতকাল আমরা জানতাম পরমাণু অবিভাজ্যতম, এখন আমরা জানতে পেরে গেছি যে না, পরমাণুকে বিভাজিত করা যায়। এবং সেখান থেকে আমরা পরমাণুর ভেতর পরমাণুকে বিভাজিত করার পর
যে দুটো সাব অ্যাটমিক পার্টিকেলের অস্তিত্ব পাওয়া যেতে মানে পেয়েছি, সেই দুটো সাব অ্যাটমিক পার্টিকেলের আমি কি নাম দিয়েছি? সেই দুটো সাব অ্যাটমিক পার্টিকেলের আমরা নাম দিয়েছি, পজিটিভলি চার্জ পার্টিকেলটা হচ্ছে প্রোটন, নেগেটিভলি চার্জ পার্টিকেলটা হচ্ছে ইলেকট্রন। তখনও কিন্তু এখনো মানে এই যে আমার প্রোটন নিউট্রন আবিষ্কার হয়ে গেল, তখনও কিন্তু নিউট্রন বলে কোনো কণার হদিশ পাওয়া যায়নি। নিউট্রন কিন্তু অনেক পরে ডিসকভার হয়েছে। তোমরা এটা একটু মাথায় ঢুকিয়ে রাখো। এতদিন তোমরা পড়েছো, হয়তো তোমরা জানো, আমি ধরে নিচ্ছি তোমরা জানো না। সেই যে তোমরা জানো না বলেই আমি বলছি যে নিউট্রন এই যে ক্যাথোড রশ্মি পরীক্ষার দ্বারা সবার প্রথম ইলেকট্রন ডিসকভার হলো। তারপরে অ্যানোড রে এক্সপেরিমেন্ট সিমিলারলি করে উইদিন সাম ফিউ টাইমস, কিছু বছরের মধ্যেই অ্যানোড রশ্মি পরীক্ষার মাধ্যমে প্রোটনটা ডিসকভার করা গেল। এবং তখন আমরা একটা পরমাণুর ভেতরে শুধুমাত্র দুটোই সাব অ্যাটমিক পার্টিকেলের অস্তিত্ব জানতাম, যার মধ্যে একটা হচ্ছে প্রোটন আর একটা হচ্ছে ইলেকট্রন। তখনও কিন্তু আমরা নিউট্রন বলে কোনো কণার অস্তিত্ব পাইনি। এবং আমরা যেহেতু জানতে পেরে গেছিলাম যে প্রোটন হচ্ছে ধনাত্মক আধানযুক্ত এবং ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক আধানযুক্ত কণা, তাই জন্য আমরা কিন্তু পরমাণুটাকে যে তড়িৎ নিরপেক্ষ বা ইলেকট্রিক্যালি নিউট্রাল বা নিস্তড়িৎ, সেই বিষয়টা কিন্তু আমরা পরমাণু সম্পর্কে আবিষ্কার করতে মানে পরমাণু সম্পর্কে সেই বিষয়টাকে কিন্তু আমরা এক্সপ্লেন করতে পেরেছি। ক্লিয়ার? বোঝা গেল? এইবার তাহলে সাব অ্যাটমিক পার্টিকেলগুলো যে মুহূর্তে ডিসকভার্ড হয়ে গেল, সেই মুহূর্তে আমাদের কোয়েশ্চেন হয়ে গিয়ে দাঁড়ালো যে তাহলে একটা পরমাণুর ভেতরে ওই ধনাত্মক আধানযুক্ত কণা মানে প্রোটন আর ওই ঋণাত্মক আধানযুক্ত কণা মানে ইলেকট্রন, এরা আছে কিভাবে? এরা আছে ভালো কথা, কিন্তু এদের গঠনটা কি? ওরা কিভাবে অ্যারেঞ্জড হয়ে আছে? ওদের অ্যারেঞ্জমেন্টটা কি? সেই প্রশ্নটা হয়ে গিয়ে দাঁড়ালো। এবং এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে একজন, দুজন বা তিনজন নয়, বহু বিজ্ঞানী পরপর তাদের মতবাদগুলো প্রকাশ করতে থাকলেন। এবং এদের মধ্যে সবার প্রথম যার মতবাদটাকে আমরা একটু পড়তে পারি, সেটা হচ্ছে থমসনের প্লাম পুডিং মডেল। যেখানে থমসন বলল, আমরা সবাই মোটামুটি একটা খুব পরিচিত ফল আমরা জানি, যেটা হচ্ছে তরমুজের যদি তোমরা দেখো, তরমুজকে যদি তুমি মাঝখান থেকে দুভাগে ভাগ করো, তাহলে মনে করো আমাদের যদি এইটা তরমুজের ফ্রুটি পার্ট হয়, মানে এটা যদি আমাদের তরমুজের তোমার ফলের অংশটা হয়, তাহলে এই যে অংশটা, এই অংশের মধ্যে আমরা যেটা জানি যে এর ভেতরে প্রচন্ড ছোট ছোট বীজ চারিদিকে ছড়ানো থাকে, সিডস, যেটা তোমার পক্ষে বা আমার পক্ষে ক্যালকুলেট করে বলা দরকার, মানে বলা কখনোই সম্ভব নয় যে একটা তরমুজের টুকরো কাটলাম, কেটে একটা কামড় দিলাম, আমি তখন নিশ্চয়ই বলতে পারবো না এটা হলো আমার 1 নম্বর কামড়, সুতরাং এর মধ্যে আমি 10টা বীজ পাবো। আবার তুমি বললে এটা আমার 2 নম্বর কামড়, সুতরাং আমি এবার মোট 20টা বীজ পাবো। এই বিষয়টা কিন্তু বলা সম্ভব নয়, কারণ ওই যে তরমুজ, তার মধ্যে যে বীজগুলো অ্যারেঞ্জড হয়ে আছে বা যে বীজগুলো ছড়ানো রয়েছে, তার কোনো নির্দিষ্ট কিন্তু ওরিয়েন্টেশন নেই, তার নির্দিষ্ট কিন্তু কোনো তোমার কি বলবো মানে স্প্রেডিং নেই, তাকে কিন্তু নির্দিষ্ট কোনোভাবে বিন্যস্ত করা নেই। হ্যাপাজার্ডলি কোনো এক জায়গায় হয়তো ছড়ানো আছে, কোনো এক জায়গায় একটু কম, একটু ডেন্সিটি একটু বেশি, কোনো জায়গায় একটু বেশি রয়েছে, মানে কোনো পার্টিকুলার ওরিয়েন্টেশন নেই, সব জায়গায় ছড়ানো রয়েছে। ঠিক যেমন ধরো মনে করো আমরা যদি এক বাটি বাড়িতে হয়তো পায়েস রান্না করা হচ্ছে, সেখানে হয়তো তোমার মনে করো তো তোমার কাজু বাদাম আর কিশমিশ সেটাকে দিয়ে পায়েসটাকে তৈরি করা হলো, করে যখন আলটিমেটলি রেডি হয়ে গেছে তোমাকে এক বাটি দেওয়া হলো। এবার তুমি কি হরপ করে বলতে পারবে যে তোমার ওই বাটির মধ্যে 4টে কিশমিশ এবং 3টে কাজু বাদাম আছে? বলা সম্ভব নয়, কোনোভাবেই আমরা বলতে পারি না। বলতে পারি কি? বলতে পারি না। তো থমসন তখন বললেন যে একটা পরমাণু হচ্ছে এক্স্যাক্টলি ওই তরমুজের মতন, একটা পরমাণুর গঠন হচ্ছে এক্স্যাক্টলি এই তরমুজের মতন, যেখানে ওই তরমুজের যে ফ্রুটি পার্ট অর্থাৎ লাল যে অংশ, সেই অংশগুলো হচ্ছে ধনাত্মক আধানযুক্ত প্রোটন এবং ওই বীজগুলো হচ্ছে ইলেকট্রন, যেটা সেই ধনাত্মক আধানযুক্ত প্রোটনের মধ্যে চারিদিকে ছড়ানো রয়েছে। কি বললাম বোঝা গেল? ওয়ান্স এগেইন আমি বলছি, থমসন যেটা বললেন, যে থমসন বললেন একটা পরমাণুর মধ্যে প্রোটন এবং ইলেকট্রনের যে গঠনটা, সেই গঠনটা এক্স্যাক্টলি হচ্ছে একটা তরমুজের মধ্যে যেভাবে বীজ ছড়ানো থাকে বা যেভাবে বীজগুলো বিন্যস্ত থাকে ঠিক তার মতো। একটা তরমুজের মধ্যে ওই যে ফ্রুট মানে ফলের অংশ, যেটা লাল অংশ, সেটা হচ্ছে প্রোটন এবং তার মধ্যে যে বীজগুলো ছড়ানো থাকে সেই বীজগুলো হচ্ছে ইলেকট্রন। অর্থাৎ প্রোটনটা আমার ফিক্সড রয়েছে, ইলেকট্রনগুলো তার মধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে হ্যাপাজার্ডলি ছড়ানো আছে। এবার এই জায়গায় গিয়ে দাঁড়ালো একটা সমস্যা, কারণ এটা সায়েন্স,
এটা তোমার কোনো ইতিহাস নয় যে, বা এটা এটা তোমার এমন কোনো গল্প নয় যেটা তুমি বলে দিলে আর সবাই বিশ্বাস করে নেবে। তুমি যখনই সাইন্টিফিক্যালি কোনো কিছু বলবে তোমাকে তার সঙ্গে লজিক দিতে হবে। কারণ এই যে আমরা থমসনের যে কথাটা বলছি তার বহু আগে ম্যাক্সওয়েলের একটা থিওরি ছিল, মানে ম্যাক্সওয়েল একটা থিওরি পাবলিশড হয়ে গেছে অলরেডি। ম্যাক্সওয়েল একটা ওয়েল ডেভেলপড থিওরি অলরেডি তৈরি হয়ে গেছে, যেখানে ম্যাক্সওয়েল বলেছেন যে কোনো একটা সিস্টেমের মধ্যে ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধান একই সঙ্গে কোএক্সিস্ট করতে পারে না চুপচাপ। অর্থাৎ একটা সিস্টেম আমার রয়েছে, সেই সিস্টেমের মধ্যে পাশাপাশি ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধান রয়েছে এবং তারা চুপচাপ অবস্থিত, মানে তাদের কোনো মুভমেন্ট নেই। দ্যাট ইজ অ্যাবসার্ড, দ্যাট ইজ নট পসিবল অ্যাট অল। তাহলে আমরা যদি তরমুজের সঙ্গে একটা পরমাণুকে তুলনা করি, তাহলে তরমুজের যদি লাল পার্টটা আমার প্রোটন হয় আর বীজগুলো যদি আমার ইলেকট্রন হয়, তাহলে ডেফিনেটলি মানে তরমুজের যে ফ্রুটি পার্ট তার মধ্যে বীজগুলো তো রাতারাতি নিজের জায়গা পরিবর্তন করে না, ওগুলো তো ফিক্সড। তাহলে তুমি নিশ্চয়ই একটা তরমুজের সঙ্গে বা এক বাটি পায়েসের সঙ্গে বা এক বাটি পুডিং এর সঙ্গে তুমি নিশ্চয়ই পরমাণুকে কম্পেয়ার করতে পারছো না। কারণ পরমাণুকে তুমি যদি সেক্ষেত্রে কম্পেয়ার করো, তাহলে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ তোমার এক জায়গায় চুপচাপ অবস্থিত হয়ে আছে, এটা তোমাকে বলতে হবে, যেটা তুমি সাইন্টিফিক্যালি বলতে পারো না। এই জায়গায় আমাদের কিন্তু থমসনের যে প্লাম পুডিং মডেল, সেই মডেলটা কিন্তু ডিসকার্ডেড হয়ে গেল। থমসন এক্সপ্লেন করতে পারলো না যে প্রোটন আর ইলেকট্রনটা ওখানে চুপচাপ। কারণ আমি যদি আজকের ডেটে একটা সাইন্টিফিক নতুন থিওরি আবিষ্কার করি, একটা সাইন্টিফিক্যালি নতুন কোনো থিওরিম হয়তো বলতে যাই, এবং সেইটা বলতে গিয়েই যদি আমি বলে দিই যে হ্যাঁ অমুক ডেটে আইনস্টাইন বলে একজন সায়েন্টিস্ট ছিলেন যাকে আমরা গুরুদেব মনে করি, তিনি যে কথা বলেছিলেন E=mc², সেটা ভুল। আমি যদি এটা বলে দিই লোকজন আমাকে মারতে চলে আসবে। কিন্তু আমি যদি এইটাকে বলি এবং তার সঙ্গে সাইন্টিফিক্যালি এক্সপ্লেন করে দিই যে কেন E=mc² ভুল আমি বলছি, তাহলে কিন্তু সবাই আগে পুরো বিষয়টাকে বিবেচনা করে দেখবে। যদি মনে হয় যে ঠিকঠাক আছে তাহলে অ্যাকসেপ্ট করে নেবে, আদারওয়াইজ তো মারতেই পারে, কোনো ব্যাপার না। তো E=mc² এইটা ভুল বলতে হলে, যেটা আমার প্রিভিয়াস একটা ওয়েল এস্টাবলিশড থিওরি, সেটাকে যদি আমার ভুল বলতে হয় তাহলে আমাকে ঠিক সিমিলার মানে তার মতন স্ট্রং ব্যাকগ্রাউন্ড দিতে হবে। থমসন কিন্তু ম্যাক্সওয়েলের সেই প্রিভিয়াস থিওরি যেখানে বলা ছিল যে পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ উইদাউট এনি মুভমেন্ট একটা সিস্টেমের ভেতরে কোএক্সিস্ট করতে পারে না, অর্থাৎ পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ একটা সিস্টেমের মধ্যে চুপচাপ বসে আছে, কারো কোনো মুভমেন্ট নেই, দ্যাট ইজ নট পসিবল। সো থমসনের কিন্তু প্লাম পুডিং মডেলটা ডিসকার্ডেড হয়ে গেল। এবার এরপরে যার থিওরিটা আমি বলবো, যার থিওরিটা তোমরাও পড়েছো, দ্যাট ইজ রাদারফোর্ড। এবং রাদারফোর্ড হলেন টোটাল অ্যাটমিক স্ট্রাকচার এক্সপ্লেনেশনের যে হিস্ট্রি, মানে একদম প্রথম থেকে, শুধু তো থমসন নয়, থমসন ছাড়াও আরো অনেক সায়েন্টিস্ট আছে, তাদের প্রত্যেকের কথা যদি আমি 1 বাই 1 বলতে থাকি তাহলে আমার 2টো ক্লাস লেগে যাবে শুধু সেইগুলো বলতে। আমি যাচ্ছি না সেখানে, আমার যাওয়ার মতন কোনো জায়গা নেই। আই এম সরি, কারো যদি ইন্টারেস্ট থাকে আমি নিশ্চয়ই তাকে কখনো না কখনো বলবো। বাট এই মুহূর্তে যদি কেউ মনে করো বলে যে থমসনের মডেলটা ডিসকার্ডেড হয়ে গেল, তারপরে তাহলে কে এক্সপ্লেন করলো, তার যে ভুলভালগুলো ছিল সেগুলোকে কে ব্যাখ্যা করলো? এবং থমসনের পরে বিভিন্ন সায়েন্টিস্ট বিভিন্ন রকমভাবে চিন্তা করেছেন, বিভিন্ন অ্যাপ্রোচে চিন্তা করেছেন, কিন্তু সবার প্রথম আফটার থমসন যার থিওরি বা যার এক্সপ্লেনেশনটা সবচেয়ে বেশি আমাদের কাছে গ্রহণযোগ্য হয়েছিল, তিনি হচ্ছেন রাদারফোর্ড, যার কথা অনুযায়ী আমরা একটা পরমাণুর গঠনকে সবার প্রথম বুঝতে পেরেছিলাম অনেকটা ক্লিয়ারলি, অনেকটা ট্রান্সপারেন্ট ভাবে, অনেকটা সহজভাবে। আমরা রাদারফোর্ডের সেই এক্সপ্লেনেশনটায় যাব, যেটা হচ্ছে রাদারফোর্ডের গোল্ড ফয়েল এক্সপেরিমেন্ট, যেখানে রাদারফোর্ড একটা এক্সপেরিমেন্ট করে প্রুফ করে দিয়েছেন এক্সপেরিমেন্টালি যে পরমাণুর গঠন কিরকম হবে বা কি হতে পারে। কি বললাম বোঝা গেল? আশা করি তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কোনো ডাউট থাকে তোমরা আমাকে বলবে, কারণ আমি এই চ্যাপ্টারটা খুব ধীরে ধীরে পড়াবো, খুব ছোট ছোট ক্লাস করে, হয়তো দেখা যাবে 12টা ক্লাস ধরে এই ক্লাসটা পড়াচ্ছি, কারণ এটা আমার খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। আমার কাছে সিলেবাস শেষ করার থেকেও বেশি জরুরি হচ্ছে তোমরা এই বিষয়টা বোঝো। তোমরা বুঝতে পারলে সিলেবাস এমনিতেই শেষ হবে, সিলেবাস নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। তো এবার আমরা চলে আসবো রাদারফোর্ডের এক্সপেরিমেন্টে। আমরা ছোট ছোট প্রত্যেকটা পার্ট দেখতে দেখতে যাবো যে রাদারফোর্ড কিভাবে এক্সপেরিমেন্ট করলেন, সেখান থেকে কি কিভাবে উনি কনক্লুড করলেন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। ক্লিয়ার? দেখো নেক্সট। দেখো তাহলে রাদারফোর্ডের এক্সপেরিমেন্টটা যদি আমরা এক্সপ্লেন করতে চাই, তাহলে সবার প্রথম আমাকে প্রথম থেকে এক্সপেরিমেন্টটাকে আগে একটু বুঝে নিতে হবে যে এক্সপেরিমেন্টটা কি ছিল।
এইরকম একটা বক্স নেওয়া হয়েছিল, যে বক্সের মধ্যে একটা তেজস্ক্রিয় মৌল আছে। তেজস্ক্রিয় মৌল বলতে আমরা কি বুঝি? আমাদের প্রকৃতিতে এমন কিছু মৌল পাওয়া যায়, রাদার এমন কিছু অস্থায়ী মৌল পাওয়া যায় যে মৌলগুলো থেকে সর্বদা কিছু অদৃশ্য রশ্মি নির্গত হতে থাকে, লাইক আলফা রশ্মি, বিটা রশ্মি, গামা রশ্মি, তোমরা পড়েছো। তো সেই ধরনের মৌলগুলোকে আমরা বলি হচ্ছে তেজস্ক্রিয় মৌল। এবং এক্ষেত্রে আমরা এই যে তেজস্ক্রিয় মৌলটা নিয়েছি, এই তেজস্ক্রিয় মৌলটা বেসিক্যালি হচ্ছে রেডিয়াম জাতীয় কোনো মৌল। এবং রেডিয়াম জাতীয় মৌল না হলেও এটা এমন একটা তেজস্ক্রিয় মৌল যে মৌলটা জেনারেলি আলফা রশ্মি বা আলফা রে রিলিজ করে। যেই রেটা যে এলিমেন্টটা আমাদের জেনারেলি আলফা রশ্মি বা আলফা রে জেনারেট করে। কি বললাম, বোঝা গেল? এবার এই যে আমার বক্সটা, এই বক্সের পরে আমরা এখানে একটা গোল্ড ফয়েল বা একটা সোনার পাত নিয়েছি, যার থিকনেস কাছাকাছি 0.005 মিলিমিটার, অর্থাৎ বুঝতেই পারছো কতটা পাতলা। অ্যালুমিনিয়াম ফয়েল পাওয়া যায় যেগুলোতে রুটি প্যাক করে রাখা হয়, রুটিটা ফ্রেশ গরম থাকার জন্য। সেই ফয়েলগুলোর থিকনেস যা হয় তার থেকেও বোধহয় পাতলা। 0.005 মিলিমিটার চওড়া একটা সোনার পাত এখানে রাখা হয়েছে। এবার এই জায়গায় আমরা এইরকম একটা, বা এটা না করার দরকার নেই। আর এই জায়গাটায় আমরা একটা স্ক্রিন বা একটা পর্দা রেখেছি, যে পর্দাটা জেনারেলি জিঙ্ক সালফাইড দিয়ে তৈরি করা হয়। এই পর্দাটা রাখার কারণ কি? এই পর্দাটা রাখার কারণ হচ্ছে এখান থেকে যে আলফা রশ্মিটা নির্গত হবে, আমরা আগেই বলেছি যে আলফা রশ্মি হচ্ছে অদৃশ্য, মানে তেজস্ক্রিয় রশ্মিগুলো অদৃশ্য হয়, খালি চোখে দেখা যায় না। তাহলে আলফা রশ্মিকে তুমি যদি খালি চোখে দেখতে না পাও, তাহলে আলফা রশ্মি বেরোচ্ছে কি বেরোচ্ছে না সেটা বোঝার জন্য তো তোমাকে কিছু একটা অ্যারেঞ্জমেন্ট করতে হবে, কিছু একটা ব্যবস্থা করতে হবে, যে ব্যবস্থাটা দিয়ে তুমি বুঝতে পারবে যে আদৌ কোনো আলফা রশ্মি বেরিয়েছে না বেরোয়নি। সেইটা বোঝার জন্য আমরা এখানে এই জিঙ্ক সালফাইড পর্দাটা রেখেছি। কারণ এই জিঙ্ক সালফাইড পর্দার সঙ্গে যখনই একটা আলফা রশ্মি এসে ধাক্কা খাবে, অদৃশ্য আলফা রশ্মি রাদার বা ইনভিজিবল আলফা রে এসে যখন ধাক্কা খাবে, তখন একটা স্পার্কিং হবে। ফট করে একটা স্পার্কিং হলো, সেই স্পার্কিংটা দেখে তোমাকে বুঝতে হবে যে ডেফিনেটলি আলফা রশ্মিগুলো কিন্তু ওর সঙ্গে এসে ধাক্কা খাচ্ছে বা ওর সঙ্গে একটা কন্ট্যাক্ট হচ্ছে। কি বললাম, বোঝা গেল? এইবারে বিষয়টা হচ্ছে, এবার দেখা যাচ্ছে যে এই যে আমাদের এখান থেকে যে ম্যাক্সিমাম মানে যে আলফা রেগুলো বেরোচ্ছে, সেই আলফা রেগুলোর ম্যাক্সিমাম রশ্মি মানে ম্যাক্সিমামটাই এই পাতটাকে ভেদ করে এই পাত্রে গিয়ে মানে এই পর্দায় গিয়ে ধাক্কা খাচ্ছে। সে এই আলফা রশ্মির একটা সার্টেন পার্সেন্টেজ এই পাতে ধাক্কা খেয়ে আবার ব্যাক করে চলে আসছে, কখনো বিভিন্ন অ্যাঙ্গেলে ফিরে যাচ্ছে, কখনো 180 ডিগ্রিতেই ব্যাক করে চলে যাচ্ছে। অর্থাৎ এলো ধাক্কা খেলো ফিরে চলে গেল, এলো ধাক্কা খেলো ফিরে চলে গেল, এলো ধাক্কা খেলো ফিরে চলে গেল। তাহলে আমরা কি কি অবজারভেশন পেলাম? অবজারভেশনগুলো আগে ভালো করে বোঝো। আলফা রশ্মি সোনার পাতের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়ার সময় ম্যাক্সিমাম আলফা রশ্মি দেখা যাচ্ছে সোনার পাত বরাবর কোনো রকম কোনো বাধা না পেয়ে বেরিয়ে চলে গেছে। কিছু রশ্মি দেখা যাচ্ছে ধাক্কা খেয়ে একদম 180 ডিগ্রিতে ব্যাক করেছে, কিছু রশ্মি দেখা যাচ্ছে 180 ডিগ্রিতে নয়, অন্য কোনো একটা অ্যাঙ্গেলে ফিরে এসছে, মানে ধাক্কা খেয়ে আবার পিছন দিকে ফিরে চলে গেছে। এই জায়গা থেকে রাদারফোর্ড কি সিদ্ধান্ত এলেন? সবার প্রথম আমি তোমাদের একটা কথা বলি যে একটা পরমাণুর ব্যাসার্ধ বা একটা পরমাণুর ব্যাস খুবই ক্ষুদ্র। তাহলে আমরা পাতলা যে সোনার গোল্ড ফয়েলটা নিয়েছি, সেই গোল্ড ফয়েলটাকে যদি তুমি খুব কাছাকাছি থেকে দেখতে যাও, তার মধ্যে অসংখ্য ছোট ছোট গোল্ড পরমাণু আছে, যেগুলো পাশাপাশি অবস্থিত হয়ে এই গোল্ড ফয়েলটাকে তৈরি করেছে, হ্যাঁ কি না? তাহলে ডেফিনেটলি আমার এই যে পাতলা গোল্ড ফয়েল, তার মধ্যে অনেক গোল্ড পরমাণু, হাজার গোল্ড পরমাণু পাশাপাশি সুসজ্জিত হয়ে বা পাশাপাশি অ্যারেঞ্জড হয়ে ওই গোল্ড ফয়েলটাকে তৈরি করেছে। তাহলে একটা আলফা রশ্মি এই গোল্ড ফয়েলের মধ্যে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, তার মানেটা কি? তার মানে ওই আলফা রশ্মিটা এতগুলো সোনা বা এতগুলো গোল্ড অ্যাটমের মধ্যে দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, কোনো রকম কোনো বাধা না পেয়ে বেরিয়ে চলে যাচ্ছে। হাউ ইজ ইট পসিবল? হাউ ইজ ইট পসিবল যে এতগুলো গোল্ড অ্যাটমের মধ্যে দিয়ে একটা আলফা রশ্মি কোনো না কোনো বাধা না পেয়ে চলে যাচ্ছে? তোমরা বলবে যেন তো রশ্মি, ও যেতে পারবে না, কেন? চলে যাবে।
কিন্তু আলফা রশ্মি কিন্তু তোমরা নিশ্চয়ই তোমাদের মনে আছে আলফা রশ্মি মানে হচ্ছে হিলিয়াম 2+ কণার স্রোত, অর্থাৎ আলফা রশ্মির মধ্যে কিন্তু গুচ্ছ গুচ্ছ হিলিয়াম 2+ কণা রয়েছে এবং হিলিয়াম 2+ কণা কিন্তু মানে হাবিজাবি কোনো কণা নয়, তার একটা কিন্তু নির্দিষ্ট ভর আছে এবং সেই ভরযুক্ত হিলিয়াম 2+ কণাগুলো এতগুলো গোল্ড পরমাণুর মাঝখান থেকে ফট করে বেরিয়ে চলে যাচ্ছে। হাউ ইজ ইট পসিবল? কিভাবে এটা সম্ভব? ধরো আমি তোমাদের একটা এক্সাম্পল দিই এটা বোঝানোর জন্য, তাহলে তোমাদের কাছে হয়তো বিষয়টা ক্লিয়ার হবে। মনে করো একটা মানুষ তাকে চোখ বন্ধ করে, ধরো আমাকেই চোখ বন্ধ করে একটা রাস্তার এক প্রান্তে দাঁড় করিয়ে দেওয়া হলো এবং আমাকে বলা হলো এবার তুমি হাঁটা শুরু করো এবং রাস্তার ওই প্রান্তে পৌঁছাও। ধরো মনে করো 100 মিটার দূরে রাস্তাটা শেষ, মানে রাস্তার ওই প্রান্তে 100 মিটার দূরে আমাকে পৌঁছাতে হবে, আমার চোখ বাঁধা। আমি যাওয়া শুরু করলাম, আমাকে 10 বার সুযোগ নিতে বলা হয়েছে, বলা যে তোমাকে 10টা ট্রাই দিতে হবে, কিন্তু যদি তুমি পড়ে যাও বা আটকে যাও তুমি সেই টার্নটা ক্যান্সেল, তোমাকে এরকমভাবে 10 বার সুযোগ দেওয়া হবে। এবার দেখা গেল আমি 10 বার সুযোগের মধ্যে 10 বারই ওই পারে পৌঁছে গেলাম। কখন এটা সম্ভব? এটা কিন্তু তখনই সম্ভব হবে প্রথমত যদি রাস্তাটা ফাঁকা থাকে, যদি রাস্তায় কেউ না থাকে। আদারওয়াইজ রাস্তায় যদি 2-4টে গাড়ি ফাড়ি ট্রাক ফাঁক থাকে তাহলে আমি সোজা যাব না, ওপর দিকে চলে যেতে পারি। তাহলে প্রথমত কিভাবে এটা পসিবল? এটা তখনই পসিবল যদি রাস্তাটা ফাঁকা থাকে, নাম্বার 1। নাম্বার 2, রাস্তাটা সোজা হতে হবে, আদারওয়াইজ যদি কোনো ব্যাকা বা বেন্ড থাকে আমি কোনো না কোনো মোড়ে গিয়ে ধাক্কা খাবোই, কারণ আমার চোখ বাঁধা। নাম্বার 3, রাস্তার মধ্যে কোনো গর্ত, কোনো বাম্পার বা কোনো অবস্ট্রাকশন কিছু থাকলে চলবে না, যেটাতে ধাক্কা খেয়ে আমি পড়ে যেতে পারি। এই 3-4টে কন্ডিশন যদি ফুলফিলড হয় তাহলেই কিন্তু আমি 10 বার কেন 100 বার চোখ বন্ধ করে রাস্তার মধ্যে দিয়ে হাঁটবো, আমি ওই প্রান্তেই পৌঁছাবো, কারণ রাস্তা সোজা, আমি হাঁটতে থাকছি ওই প্রান্তে পৌঁছে যাচ্ছি, হাঁটতে থাকছি ওই প্রান্তে পৌঁছে যাচ্ছি। তাহলে একটা ব্লাইন্ড পার্টিকেল যে দেখতে পায় না, যে কিছুই বুঝতে পারছে না যে কোথা দিয়ে যাচ্ছে, সে যদি কোনো একটা কিছু ভেদ করে বারবার যতবার যাচ্ছে তার ম্যাক্সিমামটাই যদি ওই পারে পৌঁছে যায় কোনো বাধা না পেয়ে, তাহলে সেখান থেকে আমরা কি কনক্লুড করতে পারি, সেখান থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি যে এই যে এতগুলো গোল্ড পরমাণুর মধ্যে দিয়েও পাস করছে, তার মানে ডেফিনেটলি সেই গোল্ড পরমাণুগুলো হচ্ছে ফাঁকা, গোল্ড পরমাণুটা নিরেট নয়, ওর ভেতরে কিছু নেই, ফাঁকা জায়গা রয়েছে, তবেই সেই অদৃশ্য রশ্মিগুলো তোমার গোল্ড পরমাণুকে ভেদ করে বেরিয়ে চলে যাচ্ছে। অর্থাৎ এখান থেকে রাদারফোর্ড সবার প্রথম যে কনক্লুশনে আসলেন যে একটা পরমাণুর আভ্যন্তরীণ, মানে একটা পরমাণুকে যদি আমি এইভাবে কনসিডার করি তাহলে একটা পরমাণুর বেশিরভাগ জায়গাটাই হচ্ছে ফাঁকা, সেখানে কিচ্ছু নেই। সেখানে যদি কিছু থাকতো তাহলে এই রশ্মিগুলো এরকম মানে বাধাপ্রাপ্ত না হয়ে, কোনো রকম কোনো অবস্ট্রাকশন না পেয়ে বেরিয়ে চলে যেতে পারতো না। তাহলে ডেফিনেটলি প্রথম যে কনক্লুশনটায় উনি আসলেন যে একটা পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা, একটা পরমাণুর ম্যাক্সিমাম জায়গাটা হচ্ছে ব্ল্যাঙ্ক, ভ্যাকেন্ট। এরপরে আমরা চলে আসবো সেকেন্ড অবজারভেশনে। সেকেন্ড অবজারভেশনে কি আসছে? সেকেন্ড অবজারভেশনে দেখা যাচ্ছে যে কিছু কিছু রশ্মি ধাক্কা খেয়ে আবার উল্টো দিকে ফিরে চলে আসছে। আরেক জ্বালা, ধাক্কা এতক্ষণ বেরিয়ে চলে যাচ্ছিল সেটাকে এক্সপ্লেন করা হলো, এবার দেখা যাচ্ছে যে ফাঁকা জায়গা থাকা সত্ত্বেও ধাক্কা খেয়ে আবার ফিরে চলে আসছে। ধাক্কা খেয়ে ফিরে এলি কেন? তখন বলছেন যে ধরো মনে করো আজকে আমি যদি আমার থেকে ছোট, আমার বয়সের হয়তো মনে করো অর্ধেকেরও কম, মানে আমি যদি 10 বছর বয়সের একটা ছেলেকে ধাক্কা মারি তাহলে কি হবে? সেই ছেলেটা পড়ে যাবে, কারণ আমার শক্তি, আমি ওকে যে বলে ধাক্কা মারবো ও সেই বলটাকে প্রতিরোধ করতে পারবে না, আটকাতে পারবে না, ও পড়ে যাবে। কিন্তু আমি যদি এখন একটা দেওয়াল বা একটা বাড়ি ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করি তাহলে আমার পক্ষে সম্ভব নয়। আমি যদি জোরে গিয়ে ধাক্কা মারি তাহলে ধাক্কা খেয়ে আমি মাথা ঘুরে পড়ে যাবো, উল্টো দিকে ব্যাক করে পড়ে যাবো। তার কারণ কি? তার কারণ আমার একটা ভর আছে, আমি দৌড়ে আসলে একটা ভরবেগ পাবো, একটা বল প্রয়োগ করার ক্ষমতা থাকবে, কিন্তু সেই বলটা ওই বাড়িটাকে ফেলে দেওয়ার জন্য এনাফ নয়। তাহলে আমি যত জোরেই ধাক্কা মারি না কেন আমিই ব্যাক করে পড়ে যাব। তার মানে ডেফিনেটলি আমার এই যে ক্যাথোড রশ্মিগুলো গিয়ে ধাক্কা মারছিল, এই ক্যাথোড রশ্মির মধ্যে কে আছে?
He2+ আছে, তাহলে এই যে He2+ গিয়ে ধাক্কা মারছে, তাহলে He2+ এর তো একটা নির্দিষ্ট ভর আছে। এবার He2+টা গিয়ে যদি ধাক্কা মারে, তাহলে ডেফিনেটলি ও ধাক্কা খেয়ে যদি ও ফিরে চলে আসে, তাহলে তোমাকে কি বলতে হবে, He2+ এর যা ভর তার থেকে বেশি ভরের সঙ্গেও ধাক্কা খেয়েছে, প্রথমত। দ্বিতীয়ত, এই যে He2+, এই He2+ এর মাথায় যে চার্জটা আছে, বারে বারে আমি বলছি, সেটা কি +2, অর্থাৎ He2+, এই যে কণাটা, এই কণাটা হচ্ছে একটা ধনাত্মক আধানযুক্ত কণা, এবং একটা ধনাত্মক আধানযুক্ত কণা গিয়ে ধাক্কা খেয়ে বিকর্ষিত হয়ে বা বাউন্স করে ব্যাক করে গেল, একটা ধনাত্মক আধান বিকর্ষিত হলো, তার মানে যার কাছে গিয়েও বিকর্ষিত হলো সে নিজেও ধনাত্মক আধানযুক্ত, তবেই গিয়ে দুটো পজিটিভ চার্জ একজন অন্যজনকে রিপালস করে একে ব্যাক করিয়ে দেবে। এখান থেকে রাদারফোর্ড সেকেন্ড কনক্লুশনে যেটা এলেন, যে একটা পরমাণুর সমস্ত ভর, টোটাল মাস ওই পরমাণুর সেন্টার বা ওই পরমাণুর কেন্দ্রে কেন্দ্রীভূত থাকে বা সেন্ট্রাল পার্টের মধ্যে থাকে, এবং সেই সেন্ট্রাল পার্টের যে চার্জ হয়, সেই সেন্ট্রাল পার্টের যে চার্জ হয় সেইটা হয় হচ্ছে আমাদের পজিটিভলি চার্জড। অর্থাৎ তাহলে আমরা কি কি কনক্লুশনে এলাম রাদারফোর্ডের এক্সপেরিমেন্ট থেকে? রাদারফোর্ডের এক্সপেরিমেন্ট থেকে আমরা কনক্লুশনে এলাম যে একটা পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা, পরমাণুর কেন্দ্রে থাকে ধনাত্মক আধানযুক্ত কণা, যেটাকে আমরা বলি হচ্ছে নিউক্লিয়াস, এবং সেই নিউক্লিয়াসটাকে কেন্দ্র করে বিভিন্ন বৃত্তাকার কক্ষপথে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রনগুলো গোল গোল করে ঘুরতে থাকে। এবং রাদারফোর্ড হলেন প্রথম এমন একজন সায়েন্টিস্ট, এমন একজন বিজ্ঞানী, যার কথা অনুযায়ী, যার এক্সপেরিমেন্টাল রেজাল্ট অনুযায়ী সবার প্রথম একটা পরমাণু সম্পর্কে ঠিকঠাক একটা ধারণা, পরমাণু সম্পর্কে সহজভাবে বোঝার মতন একটা ধারণা কিন্তু আমরা পেলাম। এবং অ্যাকর্ডিং টু রাদারফোর্ড কি বলা হলো, আবার বলছি, একটা পরমাণুর বেশিরভাগ জায়গা ফাঁকা, সেই পরমাণুটার সমস্ত ভর, সমস্ত ধনাত্মক চার্জ পরমাণুটার কেন্দ্রে থাকে, যাকে আমরা বলি কেন্দ্রীয় অংশ বা নিউক্লিয়াস, এবং সেই নিউক্লিয়াসটাকে কেন্দ্র করে কিছু বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো গোল 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 করে ঘুরতে থাকে, যে কারণে ওই পরমাণুটার বেশিরভাগ জায়গা, মানে পরমাণুটা যেহেতু বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো রয়েছে, তো এই জায়গাগুলো তো ফাঁকা, তাই ওই ক্যাথোড রেগুলো বেরিয়ে চলে যাচ্ছিল। এবার বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে আমার পরমাণুর ধনাত্মক আধানযুক্ত কণা, যেটা সেন্ট্রালে রয়েছে, মানে সেন্টারে রয়েছে বা কেন্দ্রীয় অংশে রয়েছে, আর এটা হচ্ছে আমার ঋণাত্মক আধানযুক্ত কণা মানে ইলেকট্রন। এবং বলছে এই যে আমার ধনাত্মক আধানযুক্ত কণা এবং এই যে আমার ঋণাত্মক আধানযুক্ত কণা, এই বিপরীত আধানযুক্ত কণা দুটোর মধ্যে সর্বদা, এই বিপরীত আধানযুক্ত কণা দুটোর মধ্যে সর্বদা একটা স্থির তাড়িতিক আকর্ষণ বল, অর্থাৎ একটা স্ট্যাটিক ইলেকট্রিক্যাল ফোর্স কাজ করছে, যে ইলেকট্রিক্যাল ফোর্সটার জন্য ওই নিউক্লিয়াসটা কিন্তু ইলেকট্রনটাকে ধরে রেখেছে, ইলেকট্রনটা কিন্তু ঘুরতে ঘুরতে বৃত্তাকার কক্ষপথে ঘুরতে ঘুরতে ছিটকে চলে যাচ্ছে না। কি বললাম বোঝা গেল? তাহলে রাদারফোর্ড একটা পরমাণুর ভেতরে প্রোটন এবং ইলেকট্রন, মানে ধনাত্মক আধানযুক্ত কণা এবং ঋণাত্মক আধানযুক্ত কণা কিভাবে থাকে সেইটা কিন্তু এক্সপ্লেন করে দিলেন। রাদারফোর্ড কিন্তু তখনও জানতেন না যে নিউট্রন বলে একটা কণা আছে, আরও একটা কণা আছে যেটা নিউট্রন। রাদারফোর্ডের এই থিওরি বা রাদারফোর্ডের এই এক্সপেরিমেন্টাল প্রুফ, মানে এক্সপেরিমেন্টাল বলতে পারো রেজাল্টটা পাবলিশ হওয়ার পর 1852 মানে 1852 খ্রিস্টাব্দ, মোস্ট প্রবাবলি 1852, আমার এখন এক্স্যাক্ট ইয়ারটা মনে পড়ছে না, তখন নিউট্রন ডিসকভার্ড হলো। এবং নিউট্রন সম্পর্কে যে ইনফরমেশনগুলো আমরা পেলাম, আমরা জানতে পারলাম যে কোনো একটা পরমাণুর ক্ষেত্রে নিউট্রন হচ্ছে তোমার নিউট্রাল একটা কণা, অর্থাৎ প্রশম একটা কণা, যেটা ধনাত্মক আধানযুক্তও নয়, যেটা ঋণাত্মক আধানযুক্তও নয়। এবং সেটা কোথায় থাকে? সেটা প্রোটনের সঙ্গে নিউক্লিয়াসের মধ্যে থাকে। যেহেতু নিউট্রনের ভর আছে, তাই নিউক্লিয়াসের, মানে একটা পরমাণুর যে টোটাল ভর, যেটা ওর কেন্দ্রের মধ্যে রয়েছে প্রোটনের সঙ্গে নিউট্রনটা কিন্তু নিউক্লিয়াসের মধ্যে কেন্দ্রীভূত থাকে, বা সেন্ট্রাল পার্টের মধ্যে কিন্তু প্রোটন আর নিউট্রনটা থাকে। তাহলে এই যে নিউট্রনের কনসেপশন, এই নিউট্রনের কনসেপশন কিন্তু আমরা রাদারফোর্ডের মানে এক্সপেরিমেন্টাল রেজাল্ট পাবলিশ হওয়ার পরে জানতে পেরেছি। রাদারফোর্ডের এক্সপেরিমেন্টাল রেজাল্ট আসার আগে কিন্তু আমরা নিউট্রন সম্পর্কে জানতাম না। ক্লিয়ার? তাহলে রাদারফোর্ড যা যা বললেন একটা পরমাণু সম্পর্কে, যে পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, তার চারিদিকে ইলেকট্রনগুলো ঘোরে, সব কি ঠিক? তাহলে রাদারফোর্ডের মতবাদ অনুযায়ী কি আমরা একটা পরমাণুকে পুরোপুরি ব্যাখ্যা করতে পারি? পারি না।
রাদারফোর্ডের পরমাণু মডেলেরও কিন্তু বেশ কিছু ত্রুটি আছে, বেশ কিছু ড্রব্যাক আছে, সেইগুলো বুঝবো আমরা আমাদের নেক্সট ক্লাসে। তার আগে আমি বলে দিই যে এটা আমাদের অ্যাটমিক স্ট্রাকচারের একদম প্রথম ক্লাস, ইন্ট্রোডাক্টরি ক্লাস। এখানে আমরা রাদারফোর্ডের অ্যাটমিক মডেল অবধি পড়লাম। এবার আমরা একটা ছোট জিনিস একটু পড়ে নেব, যেটা আমাদের এর পরের ক্লাস থেকে প্রচুর কাজে লাগবে। সেটা হচ্ছে তরঙ্গের কিছু ধর্ম আমরা পড়ব, যেমন তরঙ্গ দৈর্ঘ্য, যেমন তোমার কম্পাঙ্ক, যে শব্দগুলো তোমরা শুনেছো। আমরা এবার এই জায়গাটা একটু চলে আসবো। রাদারফোর্ডের থিওরি আমাদের এই অবধি থাকলো, আশা করি কারো কোনো সমস্যা নেই। যদি রাদারফোর্ডের মডেল বা রাদারফোর্ডের অ্যাটমিক মডেল সম্পর্কে কারো কোনো ডাউট থাকে তোমরা আমাকে জিজ্ঞাসা করবে, আমি সেটা ক্লিয়ার করব। ক্লিয়ার? এবার আমরা চলে আসছি আমাদের ওয়েভ প্রপার্টিজ। আজকে আমরা একটু ওয়েভ প্রপার্টিজটা একটু পড়ে নেবো, কারণ নেক্সট ক্লাস থেকে আমার এই ওয়েভ প্রপার্টিজটা লাগবে প্রচণ্ড পরিমাণে। তো দেখো, সবার প্রথম আমরা যেটা বলবো সেটা হচ্ছে, আমরা জানি যে দু রকমের ধর্ম হয়, একটা হচ্ছে কণা ধর্ম, আরেকটা হচ্ছে তরঙ্গ ধর্ম, অর্থাৎ পার্টিকেল প্রপার্টি এবং ওয়েভ প্রপার্টি। তাহলে এই যে আমাদের পার্টিকেল প্রপার্টি এবং ওয়েভ প্রপার্টি, এই দুটো প্রপার্টির মধ্যে কোনটাকে আমরা পার্টিকেল প্রপার্টি বলি, কোনটাকে আমরা ওয়েভ প্রপার্টি বলি, কিভাবে তোমরা এক্সপ্লেন করবে? এক্সপ্লেন করার খুব সহজ উপায় আছে। মনে করো এটা আমার একটা পার্টিকেল, এটা আমার একটা, দেখো কণা ধর্ম এবং তরঙ্গ ধর্মের মধ্যে বহু ডিফারেন্স হয়, প্রচুর ডিফারেন্স রয়েছে। তার মধ্যে অতগুলো ডিফারেন্স এখন বলার স্কোপ আমার এই সিলেবাস অনুযায়ী নেই। তা আমি যেটুকু বলবো সেটা হচ্ছে, খুব সংক্ষেপে যদি আমি তোমাকে বলতে চাই যে পার্টিকেল প্রপার্টি আর ওয়েভ প্রপার্টির মধ্যে ডিফারেন্স তুমি কিভাবে করবে, আমি জাস্ট মুভমেন্ট দিয়ে বলি। মনে করো এটা আমার একটা পার্টিকেল, এবার এটা যদি আমি পার্টিকুলারলি এই দিকে ছুড়ি, তাহলে এই পার্টিকেলটা কিন্তু আমার এই দিকেই যাবে। কিন্তু এই যে মনে করো আমি এই তোমাদের মানে ক্যামেরার দিকে তাকিয়ে কথা বলছি, এই কথাটা আমার মুখ থেকে যে শব্দটা তৈরি হচ্ছে, যে সাউন্ডটা তৈরি হচ্ছে, সেই সাউন্ডটা তো একটা ওয়েভ ফর্মে যাচ্ছে। এই ওয়েভটা কি শুধু ক্যামেরার দিকে যাচ্ছে? তা কিন্তু নয়, এটা কিন্তু এই দিকেও যাচ্ছে, এই দিকেও যাচ্ছে, এই দিকেও যাচ্ছে, এই দিকেও যাচ্ছে। অর্থাৎ একটা পার্টিকেল, একটা কণা একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট দিকেই মুভ করতে পারে, একটা নির্দিষ্ট ডাইরেকশনে মুভ করতে পারে। বাট একটা একটা ওয়েভ একটা নির্দিষ্ট সময়ে কিন্তু একই সঙ্গে অনেকগুলো দিকে প্রপাগেট করতে পারে, অনেকগুলো দিকে বিস্তার লাভ করতে পারে। এটাই হচ্ছে কিন্তু আমাদের একটা পার্টিকেল প্রপার্টি আর একটা ওয়েভ প্রপার্টির মধ্যে ডিফারেন্স। ক্লিয়ার? তাহলে এবার দেখো, আমরা একটা ওয়েভের বেশ কতগুলো ধর্ম আমরা ব্যাখ্যা করব। যেমন মনে করো আমরা যদি এখানে একটা ওয়েভ কনসিডার করি লাইক দিস, মনে করো আমাদের ওয়েভটা এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে শুরু হয়ে এই যে কমপ্লিট হলো, অর্থাৎ এই যে পুরো ওয়েভটা, এই পুরোটাকে আমরা বলি হচ্ছে কমপ্লিট ওয়েভ। আমরা বলি হচ্ছে কমপ্লিট ওয়েভ অথবা পূর্ণ তরঙ্গ। এইটাকে আমরা বলি হচ্ছে কমপ্লিট ওয়েভ অথবা পূর্ণ তরঙ্গ। ক্লিয়ার? তাহলে আমরা সবার প্রথম যে ধর্মটা পড়ব সেই ধর্মটা হচ্ছে আমাদের ওয়েভ লেন্থ। সেই ধর্মটা হচ্ছে আমাদের ওয়েভ লেন্থ অথবা তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এই যে মনে করো ওয়েভ লেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য বলতে আমরা কি বুঝি? ওয়েভ লেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য বলতে আমরা যেটা বুঝি, ডিস্টেন্স কভার্ড বাই আ কমপ্লিট ওয়েভ। অর্থাৎ এই যে আমার কমপ্লিট ওয়েভ, এই যে আমার একটা পূর্ণ তরঙ্গ, ও অ্যাকচুয়ালি কতটা ডিস্টেন্স কভার করেছে? ও অ্যাকচুয়ালি এই ডিস্টেন্সটা কভার করেছে। এই ডিস্টেন্সটাকে আমরা বলি হচ্ছে ওয়েভ লেন্থ। এই ডিস্টেন্সটাকে আমরা বলি হচ্ছে ওয়েভ লেন্থ বা ল্যামডা। ওয়েভ লেন্থটাকে আমরা প্রকাশ করি হচ্ছে ল্যামডা দ্বারা। ওয়েভ লেন্থটাকে আমরা ল্যামডা অক্ষরটা দ্বারা প্রকাশ করি। অর্থাৎ ওয়েভ লেন্থ কাকে বলতে পারবে তুমি? ডিস্টেন্স কভার্ড বাই আ কমপ্লিট ওয়েভ। অর্থাৎ একটা কমপ্লিট ওয়েভ বা একটা পূর্ণ তরঙ্গ যতটা দূরত্ব অতিক্রম করছে, সেই দূরত্বটাকে আমরা বলি হচ্ছে ওই তরঙ্গের ওয়েভ লেন্থ অথবা তরঙ্গ দৈর্ঘ্য। কি বললাম বোঝা গেল? আশা করি ক্লিয়ার। নেক্সট এবার আমরা চলে আসব 2 নম্বর প্রপার্টি আমাদের তরঙ্গের, সেটা হচ্ছে তরঙ্গ সংখ্যা। তরঙ্গ সংখ্যা অথবা ওয়েভ নাম্বার, যেটাকে আমরা ডিনোট করি বাই নিউ বার।
যেটাকে আমরা ডিনোট করি নিউ বার দ্বারা, নিউ বার। এটা হচ্ছে আমাদের নিউ, এর মাথায় যখন আমি একটা ড্যাশ দিলাম সেটা হয়ে গেল নিউ বার। ওকে, এবার তরঙ্গ সংখ্যা ব্যাপারটা কি? মনে করো আমার এই যে পুরো ডিস্টেন্সটা রয়েছে, এই পুরো ডিস্টেন্সটার দৈর্ঘ্য হচ্ছে আমার 3 সেন্টিমিটার। তাহলে এই যে আমার 3 সেন্টিমিটার ডিস্টেন্স কভার্ড হয়েছে, আমি এটাকে একটু বাড়িয়ে দিই, এই যে আমার 3 সেন্টিমিটার ডিস্টেন্স কভার্ড হয়েছে তার মধ্যে কতগুলো কমপ্লিট ওয়েভ আছে? দেখো, এই একটা কমপ্লিট ওয়েভ, এই একটা কমপ্লিট ওয়েভ, এই একটা কমপ্লিট ওয়েভ। অর্থাৎ 3 সেন্টিমিটার ডিস্টেন্সে কতগুলো কমপ্লিট ওয়েভ আছে? 3টে। তাহলে 1 সেন্টিমিটারে কতগুলো থাকছে? একটা থাকছে, তাই তো? তাহলে আমাদের এই যে তরঙ্গ সংখ্যা বা ওয়েভ নাম্বার, তরঙ্গ সংখ্যা বা ওয়েভ নাম্বার বলতে আমরা কি বুঝি? নাম্বার অফ কমপ্লিট ওয়েভ, নাম্বার অফ কমপ্লিট ওয়েভ ইন 1 সেন্টিমিটার ডিস্টেন্স। অর্থাৎ 1 সেন্টিমিটার দূরত্বে পূর্ণ তরঙ্গের সংখ্যা, 1 সেন্টিমিটার দূরত্বের মধ্যে কতগুলো পূর্ণ তরঙ্গ আছে সেই সংখ্যাটাকেই আমরা বলি হচ্ছে ওই তরঙ্গের তরঙ্গ সংখ্যা বা ওয়েভ নাম্বার। কি বললাম বোঝা গেল? ওয়ান সেকেন্ড আমি বলছি যে তরঙ্গ সংখ্যা বা ওয়েভ নাম্বার বলতে আমরা কি বুঝি? 1 সেন্টিমিটার দূরত্বে কতগুলো পূর্ণ তরঙ্গ হয়, 1 সেন্টিমিটার দূরত্বে যতগুলো পূর্ণ তরঙ্গ হয় সেই সংখ্যাটাকেই আমরা বলি হচ্ছে তরঙ্গ সংখ্যা। যেমন এখানে আমার 3 সেন্টিমিটারে এই একটা, এই দুটো, এই 3টে পূর্ণ তরঙ্গ হয়েছে, তাহলে 1 সেন্টিমিটারে কটা হবে? ঐকিক নিয়ম করে বার করে নেবে, ইউনিটারি মেথড করে। তাহলে 3 সেন্টিমিটারে 3টে হলে 1 সেন্টিমিটারে একটা হবে। তাহলে আমার এই তরঙ্গটার তরঙ্গ সংখ্যা কত? 1। কি বললাম বোঝা গেল? তাহলে দেখো, সবার প্রথম যেটা আমি একটু বলে দিই আরেকবার, যে আমরা এই যে ওয়েভলেন্থ, এই ওয়েভলেন্থটা অ্যাকচুয়ালি কি আমাদের ডিস্টেন্স অর্থাৎ দূরত্ব। তাহলে সুতরাং আমাদের এই ওয়েভলেন্থটার ইউনিট কি হবে? সেন্টিমিটার অথবা মিটার। তাহলে এই যে আমার তরঙ্গ সংখ্যা, এটা কি প্রতি সেন্টিমিটারে তরঙ্গের সংখ্যা, অর্থাৎ 1 সেন্টিমিটারে কতগুলো তরঙ্গ আছে সেটাই তুমি বোঝাচ্ছ, তাই তো? সুতরাং এর ইউনিট আমাদের হয়ে যায় হচ্ছে সেন্টিমিটার ইনভার্স মিটার ইনভার্স। ওকে, এবার কিভাবে এই বিষয়টা হয় দেখো, আমি এই জায়গাটা একটু মুছে দিলাম। তাহলে দেখো, ল্যামডা সেন্টিমিটার ইজ ইকুয়াল টু 1 ওয়েভ, এটা আমি বলতে পারি? বলতে পারি কি পারি না? কারণ এই যে একটা ওয়েভ, এই একটা ওয়েভের দূরত্ব কত? ল্যামডা সেন্টিমিটার। আমরা জানি যে একটা ওয়েভ যতটা দূরত্ব অতিক্রম করে বা যতটা দূরত্ব দখল করে থাকে তাকেই আমরা তরঙ্গ দৈর্ঘ্য অথবা ল্যামডা বলি। সুতরাং আমি পরিষ্কারভাবে বলতে পারবো যে ল্যামডা সমান সমান একটা ওয়েভ, অর্থাৎ ল্যামডা সেন্টিমিটার সমান সমান একটা ওয়েভ। তাহলে 1 সেন্টিমিটার সমান সমান কটা ওয়েভ হবে? 1/λ খানা ওয়েভ। আবার আমরা কি জানি? 1 সেন্টিমিটারে যতগুলো ওয়েভ থাকে সেটাই তো আমার ওয়েভ নাম্বার বা তরঙ্গ সংখ্যা, তাই তো? তাহলে সুতরাং আমি খুব পরিষ্কারভাবে বলতে পারছি যে নিউ বার ইজ ইকুয়াল টু 1/λ। অ্যাকচুয়ালি নিউ বার ইজ ইকুয়াল টু 1/λ। তার মানে 1 সেন্টিমিটারে কতগুলো তরঙ্গ থাকছে? আমার 1/λ। আর আমরা ডেফিনেশন অনুযায়ী কি জানি? 1 সেন্টিমিটারে যতগুলো তরঙ্গ থাকে সেটাকেই আমরা ওই তরঙ্গের তরঙ্গ সংখ্যা বলি বা ওয়েভ নাম্বার বলি। সুতরাং আমার এই 1/λটা নিউ বারের সঙ্গে ইকুয়াল হবে, অর্থাৎ নিউ বারের সঙ্গে ল্যামডা রিলেশন আমরা কি পেলাম? এইটা। কি বললাম বোঝা গেল? ক্লিয়ার? নেক্সট এবার আমরা চলে আসবো ওয়েভের আরো একটা প্রপার্টি। আমি এই জায়গাটা একটু ক্লিন করছি। এবার আমরা ওয়েভের আরো একটা প্রপার্টিতে চলে আসবো, যে প্রপার্টিটার নাম হচ্ছে ফ্রিকোয়েন্সি অথবা কম্পাঙ্ক। তাহলে ওয়েভ ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক বলতে আমরা কি বুঝি? কোনো একটা তরঙ্গের ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক বলতে আমরা কি বুঝি? ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে নাম্বার অফ কমপ্লিট ওয়েভ ইন 1 সেকেন্ড। অর্থাৎ মনে করো আমার এই যে পুরো 3টে কমপ্লিট ওয়েভ গেছে, এই 3টে কমপ্লিট ওয়েভ যেতে আমার সময় লেগেছে ধরে নাও 6 সেকেন্ড। 6 সেকেন্ডে আমার 3টে কমপ্লিট ওয়েভ গেছে।
তাহলে আমরা কি বলতে পারি? সুতরাং এই অ্যাকর্ডিং এই ওয়েভটা অনুযায়ী 6 সেকেন্ডে গেছে 3টে ওয়েভ, তাহলে 1 সেকেন্ডে কতগুলো ওয়েভ যাবে? 3/6, দ্যাট ইজ ইকুয়াল টু হাফ, দ্যাট ইজ 0.5 ওয়েভ। সুতরাং এই যে আমার তরঙ্গটা রয়েছে, এই তরঙ্গের কম্পাঙ্ক কত হয়ে যাবে? এই তরঙ্গের কম্পাঙ্ক হয়ে যাবে 0.5। কারণ কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি কাকে বলে? 1 সেকেন্ডে যতগুলো কমপ্লিট ওয়েভ হয় সেই সংখ্যাটাকে আমরা বলি হচ্ছে ওই তরঙ্গের কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। ওয়ান সেকেন্ড আই রিপিট, কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি বলতে আমরা কি বুঝি? কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি বলতে আমরা বুঝি 1 সেকেন্ডে যতগুলো কমপ্লিট ওয়েভ সম্পূর্ণ হয় তাকে আমরা বলি হচ্ছে ওই তরঙ্গের কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি দেখেছি? এই যে 3টে কমপ্লিট ওয়েভ, মানে 1টা 2টো 3টে কমপ্লিট ওয়েভ কমপ্লিট মানে হওয়ার জন্য কত সময় লেগেছে? 6 সেকেন্ড। তাহলে আমি বলতে পারছি যে 6 সেকেন্ডে কমপ্লিট হচ্ছে 3টে ওয়েভ, তাহলে 1 সেকেন্ডে কতগুলো হবে? হাফখানা, অর্থাৎ 0.5। সুতরাং আমার এক্ষেত্রে কম্পাঙ্ককে আমরা নিউ দিয়ে রিপ্রেজেন্ট করি, তাহলে সুতরাং আমার এখানে নিউ ইজ ইকুয়াল টু কি হয়ে গেল? 0.5। নিউ ইজ ইকুয়াল টু কি হয়ে গেল? 0.5। এবং এই যে কম্পাঙ্ক, এই কম্পাঙ্কের ইউনিট হচ্ছে সেকেন্ড ইনভার্স, যেহেতু প্রতি সেকেন্ডে ক্যালকুলেট করা হয়, প্রতি 1 সেকেন্ডে আমরা যেহেতু মানে রিপ্রেজেন্ট করি কম্পাঙ্কটাকে, তাই জন্য আমরা এই কম্পাঙ্কের ইউনিটটা হচ্ছে সেকেন্ড ইনভার্স অথবা হার্জ। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট আমরা যে ওয়েভ প্রপার্টিটা পড়বো সেটা হচ্ছে তরঙ্গের বেগ অর্থাৎ ভেলোসিটি। অর্থাৎ ভেলোসিটি অফ ওয়েভ। যদি আমাদের এই তরঙ্গটা আলোর গতিবেগে মুভ করে, যদি আমাদের এই ওয়েভটা ভেলোসিটি অফ লাইট মানে আলোর গতিবেগের বা যদি আমি আলোর গতিবেগটাকে এক্ষেত্রে কনসিডার করি, তাহলে সেক্ষেত্রে আমরা সি দিয়ে ওটাকে রিপ্রেজেন্ট করব। তরঙ্গের বেগ মানে একটা তরঙ্গ নির্দিষ্ট দিকে কত বেগে মুভ করছে, নির্দিষ্ট দিকে একক সময় কতটা দূরত্ব অতিক্রম করছে। আমরা জানি বেগ বলতে আমরা কি বুঝি, যে একক দূরত্বে একক সময়ে নির্দিষ্ট দিকে একক সময় অতিক্রান্ত দূরত্বকেই তো আমরা বেগ বলি। সুতরাং একটা তরঙ্গ নির্দিষ্ট দিকে একক সময়ে অর্থাৎ ইউনিট টাইমে কতটা ডিস্টেন্স ট্রাভেল করছে সেটাই আমার তরঙ্গের বেগ বা ভেলোসিটি। ঠিক আছে, এবং একটা জিনিস তোমরা এখানে মাথায় রাখবে যে ওয়েভের ভেলোসিটি, ফ্রিকোয়েন্সি এবং ওয়েভলেন্থের মধ্যে যে রিলেশন সেটা হচ্ছে সি ইকুয়াল টু নিউ ইন্টু ল্যামডা, যেখানে এটা আমার হয়ে যাচ্ছে সিটা হলো ভেলোসিটি অফ ওয়েভ, নিউটা আমার হয়ে যাচ্ছে ফ্রিকোয়েন্সি অফ ওয়েভ, ল্যামডাটা আমার হয়ে যাচ্ছে ওয়েভলেন্থ। ক্লিয়ার? বোঝা গেল? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। হঠাৎ করে তোমরা বলবে আচ্ছা ওয়েভটা এরকম কেন বললেন, কেন পড়ালে, ওয়েভটা কেন পড়িয়ে দিলে হঠাৎ করে? ওয়েভটা পড়িয়ে দিলাম তার কারণ হচ্ছে নেক্সট ডেট থেকে আমরা যে জায়গায় যাব সেখানে আমাদের কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রেই ওয়েভের নেক্সট ক্লাসে বিশেষ করে আমাদের এই ওয়েভের প্রপার্টিগুলো কাজে লাগবে। ঠিক আছে, আর আমি এখানে আরেকটা ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে দেবো অ্যাজ নোট, সেটা হচ্ছে 1 ন্যানোমিটার is equal to 10 to the power minus 7 centimeter, 1 Armstrong is equal to 10 to the power minus 8 centimeter, 1 picometer is equal to 10 to the power minus 10 centimeter। তোমরা এই তিনটে জিনিস কিন্তু একদম মুখস্থ করে ফেলবে, কারণ ওয়েভ রিলেটেড অঙ্কগুলো করতে গেলে আমাদের এই ইউনিট কনভার্সনগুলো কিন্তু প্রচণ্ড পরিমাণে লাগবে। কি কি লাগবে? 1 ন্যানোমিটার is equal to 10 to the power minus 7 centimeter, 1 Armstrong is equal to 10 to the power minus 8 centimeter, 1 picometer is equal to 10 to the power minus 10 centimeter। ওকে, আজকের ক্লাসে এই অবধি। নেক্সট ক্লাসে আমরা এরপর থেকে যাব, তার আগে আমি তোমাদের আয়নিক ইকুইলিব্রিয়ামের পরীক্ষা টেস্ট কবে নেব সেই ডেটটা বলে দেবো। আজকের ক্লাস এই অবধি, সবাই এইটুকু খুব ভালো করে পড়বে। যদি কোনো অসুবিধা হয়, কোনো জায়গায় কোনো সমস্যা হয়, অবশ্যই আমাকে বলবে। থ্যাংক ইউ।